রাত গভীর। পূর্ণচন্দ্রিমার নীলচে মায়াবী জ্যোৎস্নায় চারিদিক উদ্ভাসিত। ঢেউ খেলানো মরুভূমি, উঁচু নিচু পাথুরে টিলা, অদূরে গ্রামের ছোট বড় ঘরবাড়ি, বিশাল দুর্গ, বাজার সবই জ্যোৎস্নার স্বচ্ছ আবরণ গায়ে জড়িয়ে অপরূপ রূপ ধারণ করেছে। আকাশ একেবারে মেঘমুক্ত। গোল থালার মতো চাঁদ ছাড়াও অসংখ্য তারা দেখা যাচ্ছে। প্রকৃতির এই অসাধারণ শোভার সাক্ষী শুধু তারাই, কারণ ধরিত্রীর বুক এখন নিদ্রাদেবীর বিচরণ ক্ষেত্র। না, নিদ্রাদেবী সকলকে নিদ্রামগ্ন করতে পারেননি। ওই তো ওই নতুন দুর্গের পিছনের অনুচ্চ টিলার নিচের বড় পাথরটা একটু একটু করে সরে যাচ্ছে একদিকে। পুরনো দুর্গ থেকে নতুন দুর্গ পর্যন্ত বেশ কিছু সুড়ঙ্গ পথ আছে। মহারাজ জয়সিংহ নতুন দুর্গ তৈরির সাথে এই সুড়ঙ্গ পথগুলো তৈরি করিয়েছেন। শত্রুরা আকস্মিক আক্রমণ করলে পরিবারের মেয়ে বাচ্চা ও অন্যান্যদের নির্বিঘ্নে অন্যত্র পাঠিয়ে দেওয়াই এই পথগুলোর মূল উদ্দেশ্য। কিন্তু এখন তো কোনো শত্রু আক্রমণ করেনি, তাছাড়া তেমন কোনো পূর্বাভাসও নেই। তাহলে ওই সুড়ঙ্গ পথ দিয়ে কারা বেরিয়ে আসছে? পুরনো দুর্গেরই কেউ, কারণ ওই সুড়ঙ্গ পথে ঢুকতে হলে সেখান থেকেই ঢুকতে হয়। পাথরটা সরে গিয়ে এবারে সুড়ঙ্গের মুখ উন্মুক্ত হলো। সুড়ঙ্গের ভিতর থেকে একটা লম্বা চওড়া ব্যক্তি মশাল হাতে বেরিয়ে এলেন। মশালের আলোয় ব্যক্তির মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। মহারাজ জয়সিংহের অন্যতম বিশ্বস্ত মন্ত্রী কদমলাল কচ্ছাওয়া। কদমলাল ভালো করে আশপাশটা দেখে নিলেন। তারপরে সুড়ঙ্গের দিকে ফিরে হাত তুলে ইশারা করে সামনের দিকে এগোলেন তিনি। সুড়ঙ্গের ভিতর থেকে জনদশেক সিপাই বেরিয়ে এলো, প্রত্যেকের হাতে একটা করে কাঠের বাক্স। তারা নিঃশব্দে কদমলালের পিছন পিছন এগিয়ে চলল। বেশ কিছুটা যাওয়ার পরে আরেকটা টিলার সামনে গিয়ে দাঁড়ালেন কদমলাল। ঘাড় ঘুরিয়ে সেপাইদের ইশারা করলেন। 4 জন সেপাই বাক্স নামিয়ে রেখে এগিয়ে গেল টিলার কাছে। এই টিলার সামনেও একটা বড় পাথর আছে। সকলে মিলে জোর লাগিয়ে পাথরটা একদিকে সরিয়ে দিল। আরও একটা অন্ধকার সর্বস্ব সুড়ঙ্গ পথ আত্মপ্রকাশ করল সেই জায়গায়। সেপাইরা এক এক করে সেই সুড়ঙ্গে প্রবেশ করল। আশেপাশে আরেকবার সতর্ক নজর বুলিয়ে নিয়ে সবশেষে ঢুকলেন স্বয়ং কদমলাল। পাথরটা আবার সরে গিয়ে পূর্ব জায়গায় বসে গেল। দেখলে আর বোঝবার কোনো উপায় রইল না যে এই পাথরের পিছনেই রয়েছে একটা বড় সুড়ঙ্গ। নমস্কার। আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। যারা নিয়মিত গল্প শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ করে দিন। ইউটিউবে সাবস্ক্রিপশন ফ্রি, কিন্তু এতে আমাদের অনেকটা উপকার হয়। আমরা সাহস পাই, উৎসাহ পাই। আর আমাদের আর্থিকভাবে সাহায্য করতে আমাদের মেম্বারশিপ নিতে পারেন। এছাড়াও সুপার চ্যাটের মাধ্যমেও আমাদের সাহায্য করতে পারেন। আজ থেকে শুরু হচ্ছে রহস্যনাশক অপু মামা সিরিজ, আর আমি সাক্ষ্যচি তরফে অপু মামার সর্বক্ষণের সঙ্গী। প্রতি মাসে একটি করে অপু মামার গল্প আপনারা শুনতে পাবেন। আর অপু মামার চরিত্রে থাকছেন স্বয়ং রাজা ভট্টাচার্য। শুরু হচ্ছে আজকের গল্প, মানসিংহের মণি। দুর্গাপুজোয় আমরা প্রতি বছরই কলকাতাতেই কাটাই। সত্যি বলতে এই কটা দিন শহরটাকে না দারুণ দেখায়। ব্যস্ত শহর আরও ব্যস্ত হয়ে ওঠে, তবে যান্ত্রিকতার জায়গায় এই ব্যস্ততায় থাকে আনন্দ আর আন্তরিকতা। বাঙালির সেরা উৎসব বলে কথা, মানতে তো হবেই। কিন্তু কেন জানি না এবছর আশ্বিন মাস পড়া থেকেই কোথাও একটা ঘুরে আসতে ইচ্ছে হচ্ছিল। মোট কথা, পুজোটা শহরের বাইরে অন্য কোথাও কাটানোর আমার ইচ্ছে ছিল খুবই। এমন যখন তখন ঘুরতে যেতে ইচ্ছে হলে সেই আবদার জানানোর একমাত্র জায়গা হচ্ছে আমার অপু মামা। তা অপু মামাকে সেদিন ফোনে বললাম, হ্যালো অপু মামা, বলছিলাম এবারের পুজোটা একটু অন্য কোথাও ঘুরে এলে হতো না?
পুজোর সময় ঘুরতে যাবি? তোর মা যেতে দিলে হয়। আর তুমি বললে মা কিছু বলবে না। আর চলো না, কোথাও থেকে একটু ঘুরে আসি, চলো না চলো না। তা কোথায় যাবি? ওই ছোট মেসোমশাই তো সেই কবে থেকে ওনার কাছে কটা দিন কাটিয়ে আসতে বলেছেন। চলো তাহলে সেখানেই যাওয়া যাক। রাজস্থান যাবি? তা মন্দ বলিসনি, গেলে হয়। তাহলে তুমি তোমার বোনকে একটু রাজি করিয়ে ফেলো, আর আমি টিকিটটা বুক করে ফেলি, কেমন? তা তোর মাকে না হয় মানিয়ে নিলাম, কিন্তু এই পুজোর মুখে টিকিট কি পাবি? আহা, এত নেগেটিভ কথা বলো না তো। ও সব পেয়ে যাব, তুমি শুধু একবার মাকে রাজি করাও, ব্যাস। অপু মামা আর কিছু বলেনি। আমিও বুঝতে পারছিলাম যে ওরও ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল। সেদিন বিকেলেই মামা মায়ের সাথে কথা বলে মাকে রাজি করিয়ে ফেলল। মেসোমশাইকে জানাতে তিনিও খুব আনন্দিত হলেন। কোনো সমস্যা ছাড়াই আজমের এক্সপ্রেসের দুটো টিকিট আমিও পেয়ে গেলাম। এরপরে মহালয়ার পরের দিন রাত 9টা নাগাদ খাওয়া দাওয়া সেরে মা আর বাবাকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম শিয়ালদার উদ্দেশ্যে। আহা, দেখেছেন তো, এত কথা বলে যাচ্ছি, এদিকে আমি আমার নিজের পরিচয়টাই দিইনি। আসলে পাঠক অনেক দিনের হলেও নতুন নতুন লেখালেখি করছি তো, তাই এখনো ঠিকঠাক ওই হাত পাকেনি। যাই হোক, নমস্কার, আমি সাক্ষ্যজিৎ সেন, আর আমার মামার নাম অপরাজিত মজুমদার, ছোট করে অপু মামা। আমার বয়স 25 আর আমার মামার হচ্ছে 50। কিন্তু অপু মামার সাথে কথা বললে বা মিশলে বোঝা যায় না যে ওর মনটা আমাদের মতো ইয়াং ম্যানের থেকেও অনেক বেশি ইয়াং। অপু মামা একজন সরকারি পক্ষীবিদ, এছাড়াও দেশ বিদেশের নানান কলেজে এই বিষয়ে লেকচার দেয়। আমি করি ফ্রিল্যান্সিং, ওই ছবি তুলি বা থিয়েটার করি অথবা ছবি আঁকি। মোট কথা, শিল্পকে ভিত্তি করেই কেরিয়ার তৈরি করব বলে ঠিক করেছি। যদিও আমার বাপির ইচ্ছে ছিল আমি একজন ডাক্তার হব, পড়াশোনায় আমি নেহাত খারাপ নয়, কিন্তু নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বাপির ইচ্ছে পূরণ করতে আমি আর পারিনি। তাই আর্টস নিয়েই পড়াশোনা করার পরে ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছি। যদিও এতে বাপি কোনো আপত্তি করেনি। এবারে ঠিক করেছি লেখালেখিও করব। কি ভাবছেন, হঠাৎ লেখক হওয়ার ইচ্ছেটা আমার কেন জাগলো? তাই তো, এই ইচ্ছেটার বীজ লুকিয়ে আছে আমাদের এবারের ভ্রমণের মধ্যে। গল্প উপন্যাসে বহুবার পড়েছি গোয়েন্দা স্রেফ ঘুরতে গিয়ে নানান রহস্যের জালে জড়িয়ে পড়ে, কিন্তু বাস্তব জীবনেও যেটা হতে পারে সেটা রাজস্থানে ঘুরতে না গেলে হয়তো জানতেই পারতাম না। লেখালেখি শুরু করার ইচ্ছেটাও হয়তো কখনো আর আমার মাথায় আসতো না। আর অপু মামারও যে অন্য একটা পরিচয় আছে সেটাও জানতে পারতাম না। আগে হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ আপনাদের একটা আদ্যপান্ত রহস্য কাহিনী শোনাতে বসেছি। গল্প বলছি কারণ ঘটনাটা আমার কাছে একটা বাস্তব অভিজ্ঞতা হলেও কাউকে শোনালে সে গল্পই মনে করবে। তাতে অবশ্য আমার বা অপু মামার কোনো অভিযোগ নেই। তাহলে চলুন গল্পটাই শুরু করি। শিয়ালদা স্টেশনে পৌঁছালাম তখন রাত 10টা হবে। আমাদের ট্রেন ছিল রাত 11টায়। সময় দেখে অপু মামা বলল, এখনো 1 ঘন্টা সময় আছে, চল একটু চা খেয়ে আসা যাক। শিয়ালদা স্টেশন চত্বর কখনো ঘুমায় না। স্টেশন থেকে বেরিয়ে একটা চায়ের দোকানে গিয়ে বসলাম আমরা। দুজনে 2 ভাঁড় চা নিলাম। অপু মামা একটা সিগারেট ধরালো। মামা ভাগ্নে জুটি যে, কোথায় যাওয়া হচ্ছে? চায়ের ভাঁড় তখনও অর্ধেকও শেষ হয়নি, পিছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পেয়ে আমরা দুজনেই মুখ ঘোরালাম। দেখলাম বিজয় কাকু হাসি মুখে দাঁড়িয়ে আছেন। বিজয় ব্যানার্জি, বয়স অপু মামার থেকে কিছুটা বেশি, ভারতীয় প্রত্নতাত্ত্বিক দপ্তরের একজন আর্কিওলজিস্ট। আমার বাপি ছিলেন কলকাতা ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক। ওই তার সূত্রেই বিজয় কাকুর সাথে আমাদের আলাপ। বেশ ভালো সম্পর্ক। আমাদের বাড়িতে আসা যাওয়া করেন। বাপির সাথে নানান ঐতিহাসিক বিষয় নিয়ে আলোচনাও করেন। ইতিহাস বিষয়টা আমার খুব পছন্দের, তাই সেসব গল্প আমারও খুব ভালো লাগে। অপু মামার সাথেও ওনার সম্পর্ক খুবই ভালো। আরে বিজয় কাকু, আপনি এখানে? কাকু 1 ভাঁড় চা নিয়ে আমাদের পাশে এসে বসলেন। ভাঁড়ে একটা ছোট্ট চুমুক দিলেন তিনি। বললেন, একটু জয়পুরের দিকে যাচ্ছি রে সাক্ষ্য। তা তোরা মামা ভাগ্নে মিলে বড় বড় ব্যাগ নিয়ে কদ্দূর? আমরাও রাজস্থান যাচ্ছি বিজয়দা। বাবা, ঘুরতে নাকি? হ্যাঁ,
সাক্ষ্য বলল এবছরের পুজোটা কলকাতার বাইরে কাটাবে। আমারও অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই ভাবলাম একটু ঘুরেই আসি। তা ভালোই করেছো, মাঝে মধ্যে একটু ঘোরাঘুরি করা দরকার। এই আজমের এক্সপ্রেসে যাচ্ছ? হ্যাঁ বিজয়দা, আপনিও কি ওই ট্রেনেই যাচ্ছেন? হ্যাঁ। আমি একটু অবাক হলাম, বললাম, আপনি তো ট্রেনে যাতায়াত খুব একটা পছন্দ করেন না, সেটাই তো আমরা জানি। তাহলে এবার হঠাৎ ট্রেনে? না, এই ট্রেনে যাওয়ার ইচ্ছে একদমই ছিল না, কিন্তু কি আর করি, অনেক চেষ্টা করেও ফ্লাইটের টিকিট পেলাম না, তাই বাধ্য হয়ে যেতে হচ্ছে। আপনার কি ওখানে মানে কোনো কাজ আছে? হ্যাঁ গো অপু, কড়াকড়ি এখনো শুরু হয়নি। মাটির পরীক্ষা নিরীক্ষা চলছে, সব শুরু হতে এখনো ধরো 3-4 লাগবে, কিন্তু আমি না গেলেই নয়, তাই আজই চলে যাচ্ছি। ফিরবো একেবারে সেই কালী পুজোর পরে। তা বলছি, এবারে কোন সভ্যতার খনন কাজ চালাচ্ছেন? জয়পুর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে চাকসু নামের একটা গ্রাম আছে, সেখানকার একটা পাথর খাদান খোঁড়ার সময় খ্রিস্ট জন্মের প্রায় 600 বছর আগেকার কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়েছে। আমাদের ধারণা এটা একেবারে নতুন কোনো সভ্যতা। আরে বাস, এ তো দারুণ ব্যাপার। হ্যাঁ, সত্যি দারুণ ব্যাপার, অনেক বড় একটা খোঁজ হতে চলেছে, বুঝলি। যাকে তা তোরা জয়পুরে কোথায় থাকছিস? ছর্দির বাড়িতে থাকবো। এখানে বলে রাখি, বিজয় কাকুর সাথে আমার ছোট মেশোরও খুব ভালো সম্পর্ক, দুজনের বন্ধুত্ব অনেক বছরের। সমীরনের বাড়িতে? বাহ, দারুণ জায়গা, জয়পুরের একটা আলাদাই ভিউ পাবি। আপনি গিয়েছেন মনে হচ্ছে? হ্যাঁ, এই 1 সপ্তাহ আগে হঠাৎ জহুরি বাজারে দেখা হয়ে গেল। আচ্ছা, তোরা জহুরি বাজারটাও পারলে ঘুরে দেখিস, অনেক পুরনো বাজার, রাজস্থানের ট্র্যাডিশনাল সব গয়নাগাটি তৈরি হয় ওখানে। এছাড়া আর্ট অ্যান্ড ক্রাফটেরও অনেক দোকান আছে, বেশ কিছু অ্যান্টিক স্টোরও আছে। আই মাস্ট সে, অনবদ্য সব কালেকশন, আর একজন বিক্রেতা পণ্ডিত বলতে পারিস। ইতিহাসের ওপরে কি অসাধারণ দখল তাঁদের, সাল তারিখ, কোন রাজার সাথে কার যুদ্ধ হয়েছিল, কেন যুদ্ধ হয়েছিল, যুদ্ধের পরে কি হয়েছিল, সব যেন ঠোঁটের ডগায় লেগে আছে। আর আমি এই কথা বলছি যখন, বিশ্বাস করতে পারিস, ইতিহাসের ব্যাপারে আমাকে বোকা করাটা যে কতটা কঠিন সেটা তো জানিস। আমরা প্ল্যাটফর্মের ঠিক বাইরেই ছিলাম, তাছাড়া রাতের বেলা হওয়াতে লোকজনের ভিড় সারাদিনের থেকে অনেকটাই কম ছিল, তাই অ্যানাউন্সমেন্টটা স্পষ্ট কানে এলো। আর 10 মিনিটের মধ্যেই আজমের এক্সপ্রেস ছাড়বে। টাকা মিটিয়েই আমরা 3 জনেই দোকান থেকে বেরিয়ে স্টেশনে ঢুকলাম। 13 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আমাদের বিশাল বাহন। প্ল্যাটফর্মে গিয়ে বিজয় কাকু জিজ্ঞাসা করলেন, আরে তোদের কত নম্বর কামরা? B3। আর আপনার? বাহ, তোদের ঠিক পরেরটাই। নিজের কামরায় ওঠার আগে বিজয় কাকু বললেন, আচ্ছা, পারলে একদিন চাকসু গ্রামে আয়, সমীরনকে বললেই ও রাস্তা দেখিয়ে দেবে। সাক্ষ্য, তোর কিন্তু দারুণ লাগবে, তুই তো আবার গোয়েন্দা গল্পের পোকা, যেতে পারিস। ইতিহাসের সবটাই তো রহস্যময়, মাথা কাটানোর কিছু রসদও পেতে পারিস। কেমন? নিশ্চয়ই যাব। এরপরে ওনাকে বিদায় জানিয়ে আমরা গিয়ে আমাদের কামরায় উঠলাম। সিট খুঁজে নিয়ে বসেও পড়লাম। দেখলাম আমাদের সাথে একদল কলেজ স্টুডেন্ট যাচ্ছে। তারা ট্রেনের সিট আর গিটার বাজে গান করছিল। অল্পক্ষণের মধ্যেই আমি আর অপু মামাও তাদের সাথে গলা মেলালাম। নির্দিষ্ট সময়ে আজমের এক্সপ্রেস জোরালো হুইসেল বাজিয়ে ধীরে ধীরে এগোতে শুরু করলো। অল্পক্ষণের মধ্যেই ট্রেন তার গতি ধরে নিল। সব ঠিকঠাকই চলছিল। স্টুডেন্টদের দলটার সাথে সারা দিন আমাদের বেশ ভালোই কাটলো। আমি আর অপু মামা দুজনেই ওদের সাথে গান গাইছিলাম, গল্প করছিলাম, বেশ মজাই হচ্ছিল। কিন্তু দ্বিতীয় দিন রাত 11:30টার পরে সবকিছু যেন এক ধাক্কায় বদলে গেল। আমাদের সকল হাসি, আনন্দ, মজা যেন যেন নিমেষের মধ্যে উবে গেল। তার জায়গায় রহস্যের গন্ধ ধীরে ধীরে আমাদের ঘিরে ধরতে শুরু করলো। তখনও বুঝিনি, আর কিছুক্ষণের মধ্যেই রহস্যের গন্ধটা জটিল জাল হয়ে
আমাদের দুজনকে ঘিরে ধরতে চলেছে। জয়পুরে আজমের এক্সপ্রেস রাত ঠিক 11:20 ঢুকল। কলেজ স্টুডেন্টদের দলটার সাথে আর ঘুরতে যাওয়ার আনন্দে আমার আর অপুমামার মনও একদম ফুরফুরে ছিল। কামরা থেকে বেরিয়ে প্ল্যাটফর্মে উঠেই দেখলাম আমাদের থেকে কিছুটা দূরে একটা জটলা হয়েছে আমাদের এক্সপ্রেসে। যথারীতি স্টুডেন্টদের বিদায় জানিয়ে আমি আর অপুমামা জটলাটার দিকে এগিয়ে গেলাম। লোকজনের কথা শুনে বুঝলাম ব্যাপারটা অত্যন্ত গুরুতর। ওই কামরায় নাকি কেউ একজন খুন হয়েছেন। এরপরেই বিজয় কাকুর দেখা পেলাম, তিনিও ওই কোচেই ছিলেন। জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি কাকু? শুনছি কেউ একজন খুন হয়েছেন। আরে দারুণ রহস্যময় ব্যাপার। ভদ্রলোকের নাম যোগেশ আগরওয়াল। আমার সিট থেকে কিছুটা দূরেই উনি বসেছিলেন, তবে ওনার সাথে বা আশেপাশে কেউ ছিল না। একদম চুপচাপ নিজের মতো বসেছিলেন। একটা ইংরেজি ম্যাগাজিন পড়ছিলেন। কামরার অন্যরাও সেটা দেখেছে। ভদ্রলোক একটা জানলার ঠিক পাশের সিটে বসেছিলেন। ট্রেন থামার পরে একজন টিটি রেগুলার চেকিং এর জন্য কামরায় উঠেছিলেন। ভদ্রলোককে কয়েকবার ডাকে, কিন্তু কোনো উত্তর না এলে টিটি ভদ্রলোককে একটু ঠেলেন। তাতেই সবটা বোঝা যায়। ঠেলাটা লাগতেই যোগেশ আগরওয়াল সামনের দিকে নুইয়ে পড়েন, আর দেখা যায় ওনার ডান কানের ঠিক তলায় একটা ছোট্ট ধারালো অস্ত্র গাঁথা আছে। তারপরেই চিৎকার চেঁচামেচি শুরু হলো। পুলিশকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, সে কি আর দেওয়া হবে না? পুলিশ আসছে। আজ রাতটা মনে হয় স্টেশনেই কাটাতে হবে। তা তো হবেই, তবে আমার মনে হচ্ছে যে 3টে প্রশ্ন এখানে উঠে আসছে তাদের উত্তর পাওয়া খুব একটা সহজ হবে না। তার মানে? তার মানেটা খুবই সহজ সাক্ষ্য। 1, যোগেশ আগরওয়াল খুন হলেন কেন? 2, তাকে খুন করলো কে? আর 3, খুনি খুন করে গেল কোথায়? এই 3টে প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশকে রীতিমতো বেগ পেতে হবে। আর সেটা কেন বলছো? কারণ খুনি একেবারেই বোকা নয়। চলন্ত ট্রেনে এত লোকজনের মাঝে সকলের চোখ এড়িয়ে একটা মানুষকে খুন করে দেওয়া মোটেই সহজ ব্যাপার নয়। এটা একটা প্রি প্ল্যান্ড মার্ডার, আর প্রি প্ল্যান্ড মার্ডার হয়েছে মানে ব্যাকগ্রাউন্ড স্টোরি পেঁচালোই হবে। প্রশংসার ভঙ্গিতে অপু মামার পিঠ চাপড়ে দিলেন বিজয় কাকু। বললেন, সাবাস, একেবারে পাকা গোয়েন্দার মতোই কথা বলেছ তো। আমার কথা শোনো, ওসব পাখি টাকি তোমার জন্য নয়, গোয়েন্দাগিরিটাই করো। বাজারে এখন সত্যিকারের প্রাইভেট গোয়েন্দা নেই বললেই চলে। আর তোমার যা পর্যবেক্ষণ ক্ষমতা দেখছি, তাতে আমি শিওর এই লাইনে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। হ্যাঁ, এবার ওটাই বাকি আছে। এখন পুলিশি হ্যাঙ্গামটা সামলাতে পারলে হয়, ওটাই বেশি ভাবাচ্ছে। তা মন্দ বলনি। পুলিশ তো আবার পারলে ট্রেনের সব কটা প্যাসেঞ্জারকে নিয়ে যেতে পারলে বেঁচে যায়। কাজের কাজ তো কিছুই করবে না, এতগুলো মানুষের খামাখা সমস্যা বাড়বে। সমস্যা সত্যিই বেড়েছিল। সেই রাতে তো আমাদের কাউকেই স্টেশন থেকে আর বেরোতে দেওয়া হলো না। ট্রেনের সকল কামরার সকল যাত্রীকে তল্লাশি করা হলো, লাগেজ হাঁটকানো হলো, তার জিজ্ঞাসাবাদও করলো। অপু মামার মতে সেই জেরার মধ্যে কাজের প্রশ্নের থেকে অকাজের প্রশ্নই বেশি ছিল। তা আমাদেরও হয়তো অন্যান্য যাত্রীদের মতো সমস্যা উত্তর বাড়তেই থাকতো যদি না ছোট মেসোমশাই চলে আসতেন। রাতে যে আমরা স্টেশন থেকে বেরোতে পারবো না সেটা জানতে পেরেই অপু মামা মেসোমশাইকে ফোন করে সব বলে দিয়েছিল। মেসোমশাই পরের দিন ভোরের আলো ফোটার আগেই চলে এলেন। উনি জয়পুরের বহু বছরের বাসিন্দা না হলেও বছর 6 হচ্ছে আছেন। এখানকার কিছু নামী ব্যবসায়ীদের মধ্যে ওনার নামও আসে, তাই চেনা জানাটা বেশ ভালোই। যোগেশ আগরওয়াল মার্ডার কেসের ইনভেস্টিগেটিং অফিসারের নাম ছিল আদিত্য ভোসলে। বছর 40-এর বেশ সুদর্শন ব্যক্তি, তবে স্বভাবে পুরো মাত্রায় পুলিশি কঠোরতা ছিল। প্রথমটায় আমাদের সাথেও বাকিদের মতোই আচরণ করছিলেন। ভাবটা এমন ছিল যেন ট্রেনের প্রত্যেকটা মানুষই হচ্ছে খুনি। তবে মেসোমশাই আসার পরে আমাদের প্রতি সেই রূঢ় ব্যবহারটা অনেকাংশে নরম হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে আমরাও ছাড়া পেয়ে গেলাম। মেসোমশাইয়ের কথায় বিজয় কাকুকেও পুলিশ ছেড়ে দিল।
এরপরে আমরা মেসোমশাইয়ের গাড়িতেই জয়পুর শহরে ঢুকলাম। শহরের ঠিক মাঝামাঝি মেসোমশাই নতুন বাড়িটা করেছেন। বাড়ির ছাদ থেকে গোলাপি শহরের অসাধারণ একটা রূপ দেখা যায়। এ দৃশ্য মন একেবারে ভালো করে দেয়। রঙিন কাপড়ের আড়ালে থাকা ছোট বড় নানান আকারের দোকান, দূরের সীমানায় মাথা তুলে দাঁড়িয়ে থাকা পাথরের টিলার তল, সব মিলিয়ে সত্যি অসাধারণ। আমি আর অপু মামা মুগ্ধ হয়ে দৃশ্য দেখছিলাম। বিজয় কাকু আমাদের সাথেই এসেছিলেন। উনি চলে যেতে চাইছিলেন, কিন্তু মেসোমশাই যেতে দেননি। তা উনিও আমাদের সাথে দৃশ্য উপভোগ করছিলেন। হঠাৎ বললেন, হ্যাঁ দেখেছিস, তোদের তো একটা জিনিস দেখাতেই ভুলে গেছি। কি দেখাতে ভুলে গেছেন? বিজয় কাকু তার প্যান্টের পকেট থেকে একটা চিরকুট বের করে আমার দিকে এগিয়ে দিলেন। দেখলাম সেটাতেও একটু রক্ত শুকিয়ে আছে। কাগজের ভাঁজ খুলে দেখলাম সেখানে কালো কালিতে লেখা আছে, জলদি আও, খজানে কে বারে মে বাত করনা পড়েগা। লেখাটা পড়ে আমি তো অবাক। অপু মামার দিকে চিরকুটটা এগিয়ে দিলাম আমি। লেখাটা পড়ে মামাও কৌতূহলী চোখে তাকালো বিজয় কাকুর দিকে। এটা কোথা থেকে পেলেন? সে টিটি চিৎকার করার পরে আমি প্রথমে গিয়ে যাই। ভদ্রলোকের পাশের সিটের ওপর পড়েছিল ওটা। লেখাটা চোখে না পড়লে হয়তো খেয়ালও করতাম না। যে রক্তটা শুকিয়ে আছে আমি কিন্তু শিওর ওটা যোগেশ আগরওয়ালেরই। কিন্তু চিরকুটটা কার হতে পারে? আমার মনে হচ্ছে চিরকুটটা ওই মৃত ব্যক্তিরই। খুনির নয় কেন? আমার ধারণা খুনি ট্রেনে ওঠেইনি। তার মানে তাহলে খুনটা করলো কি করে? অপু মামা উত্তরটা দিতেই যাচ্ছিল, এমন সময় মাসিমণি এসে ঘরে ঢুকলো। এখন আর গল্প করে কাজ নেই। এতটা ট্রেন জার্নি, তার উপরে কাল সারা রাত কারোর ঘুম নেই। এখন চল সবাই, কিছু খেয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর কথা বলার অনেক সময় পাওয়া যাবে। মাসিমণিকে দেখেই অপু মামা চিরকুটটা নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছিল। বলল, ছর্দি তো একদম ঠিক বলেছে। বিজয়দা চলুন কিছু খেয়ে নেওয়া যাক। সাক্ষ্য চল। আমি আর বিজয় কাকু নিজেদের মধ্যে একটু দৃষ্টি বিনিময় করলাম। দুজনেই বুঝলাম ব্যাপারটা আমাদের তিনজনের বাইরে যাক, সেটা অপু মামা চাইছে না। অগত্যা আমরাও আর কিছু বললাম না। তিনজনের খুব খিদেই পেয়েছিল। ঘিয়ে ভাজা আলুর পরোটা আর আলু কষা দিয়ে বেশ গুছিয়ে খাওয়া দাওয়া সারলাম। মেসোমশাই অনেক করে বিজয় কাকুকেও থেকে যেতে বললেন, কিন্তু উনি আর থাকলেন না। বললেন উনি না গেলে কাজের অনেক সমস্যা হবে, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। তারপর উনি চলে গেলেন। যাওয়ার আগে আমার কানে ফিস ফিস করে বলে গেলেন, সাক্ষ্য, রহস্যটা কিন্তু বেজায় জটিল। এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছিলাম। আরেকটা ব্যাপারও বেশ টের পাচ্ছিলাম যে অপু মামা ব্যাপারটা নিয়ে রীতিমতো ভাবতে শুরু করেছে। ওকে আমি খুব ভালো করেই চিনি। যখন খুব মন দিয়ে ও কিছু ভাবে, তখন ওর চোখ মুখে বেশ কিছু পরিবর্তন আসে। সেটা অন্য কেউ বুঝতে না পারলেও আমি ঠিক বুঝতে পারি। ওর চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে যায় আর চোয়ালটা শক্ত হয়ে ওঠে। কপালের ভাঁজে পুরো মাত্রায় গোয়েন্দা সুলভ গভীরতা দেখা যায়। সবকটা লক্ষণই স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। ঘরে গিয়ে অপু মামাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা অপু মামা, এই গুপ্তধনটা ঠিক কি হতে পারে বলো তো? সেটাই তো ভাবাচ্ছে রে সাক্ষ্য। রাজস্থানে এর আগেও প্রচুর গুপ্তধন উদ্ধার হয়েছে। বিশাল এই বালির সমুদ্রে এখনো যে কত কি লুকিয়ে আছে তার ঠিক নেই। তেমনই একটা কিছু হবে। না আমি বলতে চাইছি সোনাদানা, মণিমুক্ত এইসব কিছু কি? হতেই পারে, আবার তা না হয়ে অন্য কিছুও হতে পারে। অন্য কিছু বলতে? সেটা কি করে বলবো, এখন এসব ছাড়, চল একটু ঘুমিয়ে নি। আজ বিকেল থেকে ঘোরার পালাটা শুরু করতে হবে। ভুলে যাস না আমরা এখানে ঘুরতেই এসেছি। কোনো রহস্যের তদন্ত বা কোনো গুপ্তধন খুঁজে বের করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। তাই এসব ভুলে এখন ঘুমোই, চল। পরে ইচ্ছে হলে নয়, ভেবে দেখা যাবে। আর কিচ্ছু না বলে অপু মামা নিজের বিছানায় গিয়ে টান টান হয়ে শুয়ে পড়ল। তারপরে দু চোখের ওপরে হাত দিয়ে ঘুমিয়ে পড়ল ও। আমি নিজের বিছানায় গিয়ে শুলাম বটে, কিন্তু
চিন্তাটা মাথা থেকে বের করতে পারলাম না। মূলত দুটো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল। এক হচ্ছে, চলন্ত ট্রেনে কেউ একজন মানুষকে কি করে খুন করে অত লোকের মধ্যে দিয়ে উধাও হয়ে যেতে পারে, আর দুই হচ্ছে গুপ্তধনটা আসলে কি। এসব ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়েও পড়লাম। দুপুরেও জমিয়ে খাওয়া দাওয়া সেরে আরেক চালান ঘুম দিয়ে বিকেলের একটু পরে মেসোমশাইয়ের সাথে বেরোলাম কাছের একটা বাজার ঘুরতে। মূল উদ্দেশ্য ছিল জয়পুরের ফেমাস পেঁয়াজের কচুরি আর ঝাল চাটনি দিয়ে সন্ধ্যের জলখাবারটা সারা। মেসোমশাইয়ের বাড়ি থেকে বাজারটা পায়ে হেঁটে ওই মিনিট 10 হবে। আমরা হেঁটেই বেরোলাম, কারণ নতুন জায়গা হেঁটে দেখার মজাটাই আলাদা। ব্যাপারটা আমি আর অপু মামা দুজনে খুব এনজয় করি। অনেক নতুন জিনিস দেখা যায় এবং জানাও যায়। যেতে যেতে মেসোমশাই এই জয়পুর শহরের ইতিহাসটা ছোট করে জানালেন। ব্যবসায়ী হলেও ইতিহাস ওনার হবি। দেখ, এই জয়পুর শহরের জন্ম 1727 সাল নাগাদ। আরাবল্লীর এক মন ভোলানো সুন্দর উপত্যকায় শহরটা তৈরি করান মহারাজ দ্বিতীয় জয়সিংহ। রাজধানী শহর অম্বর থেকে বদলেই জয়পুর করলেন। এরপরে 1876 সাল নাগাদ মহারাজ রাম সিংহ, প্রিন্স অফ ওয়েলস এবং মহারানী ভিক্টোরিয়ার আগমন উপলক্ষে গোটা শহর গোলাপি রং দিয়ে সাজান। এই রং হচ্ছে আতিথেয়তার আন্তরিকতার প্রতীক। তখনই শহরের নাম হলো পিঙ্ক সিটি। লর্ড অ্যালবার্ট প্রথম নামটি ব্যবহার করেছিলেন। দেখতেই পাচ্ছি সেই ঐতিহ্য আজও পুরো মাত্রায় কেমন বজায় আছে। দেখ, তারপর কথা বলতে বলতে আমরা বাজারে ঢুকে পড়লাম। চল তোদের একটা স্পেশাল দোকানে নিয়ে যাই। এই বাজারের বয়স বছর 30-এর বেশি না হলেও ওই দোকানটার বয়স প্রায় 100। গিয়ে দেখলাম দোকানের নাম কেসরিয়া মহল। দোকানের রং আর গঠন ঝকঝকে হলেও তার মধ্যে প্রাচীনত্বের আদল বেশ স্পষ্ট। দোকানের ভিতরে ঢুকতেই কচুরি, চাটনি আর রকমারি মিষ্টির মিলিত গন্ধ নাকে এলো। সত্যি বলতে সব কথাবার্তা চললেও আমার মাথার মধ্যে যোগেশ আগরওয়ালের মৃত্যুর রহস্যের ব্যাপারটা বারবার পাক খাচ্ছিল। কিন্তু সুস্বাদু খাবারের সুমধুর গন্ধ পেতেই আমার মাথা থেকে সব চিন্তা এক ঝটকায় বেরিয়ে গেল। এরপরে যখন চাটনি মাখিয়ে কচুরিতে প্রথম কামড়টা মারলাম, সেই অনুভূতি লিখে প্রকাশ করার মতো ক্ষমতা আমার নেই। কিন্তু এই দুঃখের পৃথিবীতে ভালো মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না। বিধাতার এই বিধানটি আমার বড় অস্বস্তিকর লাগে। এদিকে মেনে নেওয়া ছাড়া আমাদের আর কিছু করারও নেই। ভিড়ের কারণে আমরা দোকানের বাইরে একটা বেঞ্চে বসে খাচ্ছিলাম। প্রথম কচুরিটা শেষ করে আমি তখন সবে দ্বিতীয়টা হাতে নিয়েছি। অপু মামা আমার পাশে বসেছিল। হঠাৎই দেখলাম প্লেটটা পাশে রেখে সে উঠে দাঁড়ালো। তারপরে সামনের একটা গলির দিকে এগিয়ে গেল সে। অল্পক্ষণের মধ্যেই ভিড়ে হারিয়েও গেল। আমি আর মেসোমশাই একে অপরের দিকে হাঁ করে তাকিয়ে বসে রইলাম। প্রায় ওই মিনিট 15 পরে অপু মামা ফিরে এলো। ওর চোখ মুখের ভাব তখন একেবারে বদলে গেছে। কপালের ভাঁজগুলো বেশ গভীরভাবে দেখা যাচ্ছে। গোটা মুখ জুড়ে তীব্র চিন্তার ছাপ। অপু মামা ফিরতেই জিজ্ঞাসা করলাম, এই অপু মামা, কোথায় গেলে হঠাৎ? মেসোমশাইও একই প্রশ্ন করলেন। লোকটাকে স্টেশনে দেখেছিলাম। আমরা তো অবাক। এবারে আমার কপালের ভাঁজগুলো গভীর হলো। কোন লোকটাকে কোন স্টেশনে দেখেছ? কি সব বলছো অপু? অপু মামা ধীরে ধীরে মাথা নাড়তে লাগলেন। তুমি কি জয়পুর স্টেশনের কথা বলছো? হ্যাঁ রে সাক্ষ্য, যে কামরায় খুন হয়েছিল সেই কামরা থেকে কিছুটা দূরে ভিড়ের বাইরে লোকটাকে আমি দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তখনও আমার সঙ্গে ওর চোখাচোখি হয়েছিল। তারপরেই কোথায় যে হারিয়ে গেল আর দেখতে পাইনি। আর তাতে সমস্যাটা কি হয়েছে? সমস্যার হয়তো কিছুই থাকতো না যদি লোকটা ছদ্মবেশে না আসতো। ছদ্মবেশ? ছদ্মবেশ সাক্ষ্য আমাকে ফাঁকি দিতে পারেনি। বলা ভালো, আমি ওর চোখ দুটো এড়িয়ে যেতে পারিনি। যথারীতি কিছুই বুঝতে পারলাম না আমি। তুমি কি সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটা রহস্য গন্ধ পাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না। আমাকে একটু খুলে বলো। এখানে বলে রাখি,
আমাদের এই মেসোমশাইয়ের জন্ম ভিটে আমাদের পাড়াতেই। ফলত ওনাকে ছোট থেকেই চিনি। মানুষটা যেমন মিশুকে তেমনই হুজুকে। মেতে ওঠার মতো কিছু একটা পেলেই হলো। যখন কলকাতায় থাকতেন তখন সারাটা বছর ক্লাবের ছেলেদের নিয়ে নানান ব্যাপার নিয়ে মাতিয়ে রাখতেন। অপু মামার মতো মেসোমশাইও গোয়েন্দা গল্প উপন্যাসের পোকা একেবারে। এই কারণে দুজনের মধ্যে জমেও খুব ভালো। এখন থাক, বাড়ি ফিরে সব বলছি। স্বাভাবিকভাবেই ঘোরাঘুরি লাটে উঠল। আমরা দোকান থেকে বেরিয়ে সোজা বাড়ি ফিরলাম। তারপরে আমাদের ঘরে গিয়ে দরজা দিলাম। মেসোমশাই মাসিমণিকে চা দিতে বলে বললেন, আমরা এখন একটা মিটিং করব, আমাদের ডিস্টার্ব করবে না, কেমন? মাসিমণি মেসোমশাইয়ের এই স্বভাবটা ভালো করেই জানে। সত্যি তোমার ছেলে মানুষিটা আর গেল না। আমাদের মিটিং শুরু হলো। প্রথমে স্টেশনের খুনের ব্যাপারটা বলল অপু মামা, চিরকুটের ব্যাপারটাও বলল, তারপরে আজকের ঘটনাটা বলল। আজ যে লোকটাকে দেখে আমি ছুটে গিয়েছিলাম সেই লোকটাকে কাল স্টেশনে দেখেছিলাম। লোকটার মধ্যে তেমন কোনো অসঙ্গতি ছিল না, কিন্তু ওর চোখের দৃষ্টি অন্য কথা বলছিল, চঞ্চল দৃষ্টি। তাছাড়া গ্লাভস পরে থাকার মতো ঠান্ডা তো কাল ছিল না। তাহলে কেন পরেছিল? এরপর আজকের ছদ্মবেশ। লোকটা দাড়ি, গোঁফ, পোশাক সব কিছু পারফেক্টলি চেঞ্জ করেছে, কিন্তু চোখের মনির রংটা পাল্টাতে ভুলে গিয়েছে। ওই রকম সবজেটে চোখের মনি খুব কম দেখা যায়। কিন্তু লোকটা হঠাৎ ছদ্মবেশ নিল কেন? ও কি তোমাদের ফলো করছে? কিন্তু কেন? না না না, আমাদের ফলো করছে না, তার কোনো কারণ নেই। অন্য কোনো ব্যাপার আছে। লোকটা কারো জন্য অপেক্ষা করছিল, আমার সঙ্গে চোখাচোখি হতেই পালালো। আমরা তিনজনেই কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। অবশেষে নিস্তব্ধতা ভেঙে মেসোমশাই বললেন, যা বুঝছি সত্যি একটা রহস্য জটা পাকাচ্ছে জয়পুরে। চল আমরা তিনজনের রহস্যটা সলভ করি, আর গুপ্তধন যদি উদ্ধার করতে পারি তাহলে তো আমরা ফেমাস হয়ে যাব। চল কাল থেকেই তদন্ত শুরু করা যাক। সত্যি জামাইবাবু, আপনি পারেনও। তদন্ত শুরু করতে চাইলেই কি করা যায়? সামান্য তথ্য যে আমাদের হাতে নেই। হ্যাঁ, শুরু করা যায়, চাইলেই শুরু করা যায়। কিন্তু কোথা থেকে শুরুটা হবে শুনি? যাকে দিয়ে এই ঘটনা শুরু হয়েছে তাকে দিয়েই শুরু হবে। যোগেশ আগরওয়াল? কিভাবে? ইনভেস্টিগেটিং অফিসার আদিত্য ফজলের সাথে আমার খুব ভালো পরিচয় আছে। এখানে একটা থিয়েটার ক্লাব আছে, আমরা দুজনেই সেখানকার মেম্বার। তোদের কোনো চিন্তা করতে হবে না, কালই আমি সব খবর নিয়ে নিচ্ছি আর ব্যবসার কাজগুলো সেরে রাখছি। তারপরে হবে রহস্যের অনুসন্ধান। আমি যথারীতি মেসোমশাইয়ের সাথে গলা মেলালাম। অপু মামা কিছু বলল না বটে, কিন্তু চোখ মুখ থেকে স্পষ্ট বুঝলাম ওরও এতে আপত্তি নেই। তবে যা হবে শুধু আমাদের মধ্যেই থাকবে, কিন্তু তোদের মাসিমণিকে বলার কোনো দরকার নেই, তাহলে কিন্তু গোটা বাড়ি মাথায় তুলবে। আমরা সম্মতি জানালাম। এরপরে মেসোমশাই চলে গেলেন। মেসোমশাইয়ের বাড়িতে বইয়ের কোনো অভাব নেই। আমিও আগাথা ক্রিস্টির একটা নোভেল নিয়ে বসলাম। দেখলাম অপু মামা চুপচাপ জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বসে আছে। বুঝলাম ও ভাবছে। এই সময় ডিস্টার্ব করাটা ঠিক হবে না, তাই নভেলেই মন দিলাম। মেসোমশাইয়ের কথাই ঠিক হলো। পরের দিন সত্যিই আমরা তদন্ত করার মতো পথ পেয়ে গেলাম, তাও একেবারে আকস্মিকভাবেই। মেসোমশাইয়ের মূল ব্যবসা হলো হোটেল বিজনেস। শেষ 5 বছরে জয়পুরে 3টি হোটেল করে নিয়েছেন তিনি। প্রত্যেকটাই বেশ নাম করে নিয়েছে। তা তখন আমরা সবে জলখাবার খেতে বসেছি, হঠাৎ মেসোমশাইয়ের মোবাইলটা বেজে উঠল। উনি বেশ খুশমেজাজেই ছিলেন, কিন্তু কলটা রিসিভ করার কয়েক সেকেন্ড পরেই ওনার চোখ মুখের ভাব একেবারে বদলে গেল যেন। সকল হাসি আনন্দ উবে গিয়ে একটা তীব্র চিন্তা এসে বাসা বাঁধল ওনার চোখে মুখে। কথা বলা শেষ করেই মেসোমশাই উঠে দাঁড়ালেন। মাসিমণি রে রে করে উঠল, আরে আরে, খাবার ফেলে রেখে যাচ্ছ কোথায়? কিছুই তো খেলে না। রাজমহলে পুলিশ এসেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। পুলিশ এসেছে? কেন? একটা খুন হয়েছে, তাছাড়া আর একটা ব্যাপারও আছে। চলুন, আমিও আপনার সঙ্গে যাচ্ছি। একদম না অপু, এখানে তোরা ঘুরতে এসেছিস,
এসব ঝামেলার মধ্যে ঢোকার কোনো মানে হয় না। তোর জামাইবাবু সব ঠিক ম্যানেজ করে নেবে, তুই বস তো চুপচাপ। অপু আমার সাথে গেলে আমার সুবিধাই হবে, তুমি যেতে চাইলে চলো। তাহলে আমিও যাব। আমি আর অপু মামা তড়িঘড়ি ঘরে গিয়ে রেডি হয়ে নিলাম। ঘর থেকেই শুনলাম মাসিমণি রীতিমতো রাগান্বিত স্বরে মেসোমশাইকে বলছে, এখানে ওরা ঘুরতে এসেছে কটা দিনের জন্য, তাদেরকে এসবের মধ্যে না ঢোকালেই কি হচ্ছে না? ওরা যেতে চাইছে যখন চলুক না, তাছাড়া আমি তো আছি। তেমন বুঝলে আমি ওদের বাড়ি পাঠিয়ে দেবো। আর ওদের যতটা শান্ত সাদেশিদে ভাবছো ওরা কিন্তু ততটাও না, আমাদের থেকে ঢের বেশি মাথা চলে ওদের, কেমন? মিনিট 10 মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম। হোটেল রাজমহল শহরের মূল সড়ক পথগুলোর একটার ওপরেই, ফলত ভিড়ভাট্টা সারাদিন ভালোই থাকে, তার ওপরে আবার খুন, তার জন্যই ভিড় একটু বেশিই ছিল। হোটেলের বাইরে পুলিশের গাড়িও দেখতে পেলাম। গাড়ি থেকে নেমে আমি আর অপু মামা মেসোমশাইয়ের সাথে ভিড় কাটিয়ে হোটেলে ঢুকলাম। বেশ সাজানো গোছানো হোটেল। এক বয়স্ক কর্মচারী মেসোমশাইকে দেখে চিন্তিত মুখে এগিয়ে এলেন। কথা শুনে বুঝলাম তিনিও বাঙালি। তিনি কাছে আসলে মেসোমশাইকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার চ্যাটার্জি বাবু? 109 নম্বর ঘরে দুদিন আগে এক ভদ্রলোক এসেছিলেন। 1 সপ্তাহের বুকিং ছিল। ভদ্রলোকের নাম গণেশ চতুর্বেদী, মুম্বাইয়ের লোক। আজ সকালে রুম সার্ভিসের জন্য একটা ছেলে যায়। অনেক ডাকার পরেও উনি দরজা খুলছিলেন না। প্রায় মিনিট 30 ডাকার পরেও যখন উনি দরজা খুললেন না, তখন আমরা বাধ্য হয়েই দরজা খুলি। ভেবেছিলাম লক করা থাকবে, কিন্তু দরজা লক ছিল না। দরজা খুলে দেখি উনি বিছানার উপর পড়ে আছেন, গলায় একটা সরু লোহার রড গাঁথা, রক্তে ভেসে যাচ্ছে গোটা বিছানা। তারপরে পুলিশকে জানানো হয়। আর আপনি এখন আমাকে জানাচ্ছেন? সরি স্যার, আসলে হঠাৎ এসবের মধ্যে পড়ে আর পুলিশের জেরার সামনে দাঁড়িয়ে আমার মাথায় কাজ করছিল না। ইনভেস্টিগেটিং অফিসার কোথায়? ওপরে আছেন, ডেড বডি এক্সামিন করছেন। অফিসারের নাম কি? অফিসার ভোসলে। মেসোমশাই আর কোনো কথা না বলে দোতলার দিকে পা চালালেন। আমরাও তার পিছন পিছন গেলাম। 109 নম্বর রুমের সামনে গিয়ে দেখলাম সেখানে রীতিমতো ভিড় জমে গেছে। হোটেলের অন্যান্য যারা ছিলেন প্রত্যেকের চোখে মুখেই রাগ আর বিরক্তির ঝিলিক দিচ্ছে। সেটাই স্বাভাবিক, ফালতু পুলিশি ঝামেলা কেউই পোহাতে চায় না। হে আবার মার্ডার কেস, চাপ দ্বিগুণ। যাই হোক, আমরা মেসোমশাইয়ের সাথে রুমের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। ঘরের মধ্যে বিছানার ওপরে পড়ে থাকা গণেশ চতুর্বেদীর রক্তাক্ত মৃতদেহটা দেখেই আমার বুকটা কেঁপে উঠল। সাথে সাথে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। ঘরের মধ্যে 5 জন কনস্টেবল দাঁড়িয়েছিলেন, আর ছিলেন অফিসার আদিত্য ভোসলে। তিনি লাশের ওপর ঝুঁকে পড়ে কিছু একটা পরীক্ষা করছিলেন। আমাদের দেখে হাতের গ্লাভস খুলতে খুলতে এগিয়ে এলেন তিনি। বললেন, মিস্টার দত্ত, আপনার সাথে এত তাড়াতাড়ি আবার দেখা হবে ভাবিনি। এই ব্যক্তিকে চিনতেন? আগে না, ম্যানেজারের কাছ থেকে শুনলাম উনি 2 দিন আগে এসেছেন। 1 সপ্তাহের বুকিং ছিল। ভদ্রলোকের নাম গণেশ চতুর্বেদী। আপনি একটু দাঁড়ান, বডিটা ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করে আপনার সাথে কথা বলছি। এদের থাকার কোনো দরকার নেই। না, ওরা থাকবে। ওকে, আমার কোনো প্রবলেম নেই। মিনিট 20 পরে ডেড বডি ফরেন্সিকে পাঠিয়ে অফিসার ভোসলের সাথে আমরা 3 জন মেসোমশাইয়ের অফিস ঘরে গিয়ে বসলাম। আগে বলুন, চা কফি কিছু নেবেন? অফিসার ভোসলে বেশ নম্র স্বভাবের ছিলেন। বললেন, কফি হোক। আমাদের 4 জনের জন্য কফি এলে কথা শুরু হলো। হিন্দিতেই কথা হলো। অফিসার ভোসলের কফির কাপে একটা চুমুক দিয়ে বললেন, মিস্টার দত্ত, আপনি তো ক্রমেই রহস্যের মধ্যে জড়িয়ে যাচ্ছেন। তার মানে? দেখুন, আপনার সাথে আমার সম্পর্ক তো আজকের নয়। আপনাকে খুব ভালো করেই চিনি, জানি। সেই জন্যই কথাগুলো বলছি। আমি খোঁজ নিয়েছি। এই গণেশ চতুর্বেদী একজন ব্যবসায়ী, এখানে এসেছিলেন কোনো বিজনেস মিটিংয়ের জন্য। তবে এক্স্যাক্ট কোথায় মিটিংটা হওয়ার কথা ছিল, কার সাথে বা কি নিয়ে, সেসব আমরা এখনো জানতে পারিনি। ইনি আপনার হোটেলে এসে খুন হলেন। অন্যদিকে যোগেশ আগারওয়াল, যিনি আজমের এক্সপ্রেসে খুন হয়েছেন, তিনিও মুম্বাইয়ের একজন বিজনেসম্যান। এখানে আসছিলেন একটা বিজনেস ডিল করতে।
এই ডিলটা সম্পর্কেও আমরা এখনো কিচ্ছু জানতে পারিনি, কিন্তু এটা জানতে পেরেছি যোগেশ আগারওয়ালেরও এই হোটেলেই বুকিং ছিল। এবার দুটো কেস একই সূত্রে গাঁথা নাকি সম্পূর্ণ আলাদা তা আমরা এখনো জানতে পারিনি, কিন্তু দুটো খুনের সাথেই এই হোটেলের কানেকশন আছে। এবারে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন কথাটা বলছি। আপনি কি আমাকে সন্দেহ করছেন কোনোভাবে? এ বাবা, একদমই না মিস্টার দত্ত। আমি আপনাকে চিনি, আমার বিশ্বাস আপনি এসবের মধ্যে নেই, সেই জন্যই তো আলাদা করে আপনাকে সবটা বললাম। কিন্তু বুঝতেই পারছেন আপনার সহযোগিতা আমাদের দরকার। হোটেলটা তো সিজ করতেই হবে, যতই হোক আমি তো নিয়মের বাইরে যেতে পারবো না। বোর্ডারদের একটু বোঝান, এটুকুই বলার ছিল। চলুন আমি এখন যাই, বিকেলের দিকে আবার আসবো, তখনই জেরার কাজটা সেরে নেব। অফিসার ভোসলে চলেই যাচ্ছিলেন, অপু মামা তাকে আটকালো। কোনো ক্লু পাননি? অফিসার ভোসলে কিছুক্ষণ অপু মামাকে ভালো করে পর্যবেক্ষণ করে উত্তর না দিয়ে জিজ্ঞাসা করলেন, মিস্টার দত্ত, এদের পরিচয়টা? মেসমশাই যথারীতি আমাদের পরিচয় দিলেন। অফিসার আরও কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে অপু মামার দিকে তাকিয়ে রইলেন। দেখলাম অপু মামাও একই রকম তীক্ষ্ণ দৃষ্টিতে অফিসারের দিকে তাকিয়ে আছে। জানি না দুজনের মধ্যে দৃষ্টির ভাষায় কী কথোপকথন হলো। এক সময় অফিসার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, সিসিটিভি চেক করে একজন সন্দেহভাজন লোককে দেখা গিয়েছে, তার খোঁজ চলছে। গতকাল রাত 9:30 নাগাদ সেই ব্যক্তি গণেশ চতুর্বেদীর ঘরে গিয়েছিল, মিনিট 3 পরে বেরিয়ে আসে। তারপর থেকে ওই ঘরে আর কেউ যায়নি। এরপরে অফিসার চলে গেলেন। আমরা কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। অপু, সাক্ষ্য, তোমরা বাড়ি চলে যাও, আমাকে এখানে থাকতে হবে, কিছুক্ষণ অন্তত তো থাকতেই হবে। তোমরা যাও, ফিরে কথা হচ্ছে। আর ড্রাইভারকে বলো আবার চলে আসতে, কেমন? বেশ বুঝতে পারছিলাম মেসমশাই চিন্তায় ভেঙে পড়েছেন, আর সেটাই স্বাভাবিক। খুনের মামলায় হোটেল বন্ধ হওয়া মানে সেই হোটেলের ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত। অপু মামা আমার হাত ধরে অল্প টান দিয়ে চোখের ইশারা করল। বুঝলাম মেসমশাইকে একটু একা ছেড়ে দেওয়ার ইঙ্গিত করছেন তিনি। আমরা দুজন ঘর থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে উঠলাম। গাড়িতে উঠে অপু মামা ড্রাইভারকে বলল থানায় যেতে। আমি দারুণ অবাক হয়ে ওর দিকে তাকালাম। ব্যাপারটা আর ছেলে খেলার পর্যায়ে নেই, দুটো খুন হয়ে গিয়েছে। এই অবস্থায় যেছে পুলিশি ঝামেলায় নাক গলানোটা আমার ঠিক ভালো লাগছিল না। ওকে সেটাই বলতে যাচ্ছিলাম, কিন্তু ওর কথায় চুপ করে গেলাম আমি। শোন সাক্ষ্য, তোকে একটা কথা বলে রাখি, এখন থেকে যা যা হবে সব চুপচাপ দেখবি আর শুনবি, বাইরের কাউকে কিচ্ছু বলার দরকার নেই। আমি জানি তুই যথেষ্ট বুদ্ধিমান, আর বুদ্ধিমান হওয়া মানেই তার মনে সাধারণের থেকে একটু বেশি কৌতূহল থাকবে, এটাই স্বাভাবিক। তোর মনেও হাজার হাজার প্রশ্ন জন্মাবে। আমাকে যত ইচ্ছে যা ইচ্ছে প্রশ্ন করতে পারিস, কিন্তু বাইরের কাউকে কিচ্ছুটি বলতে পারবি না। তোর মাসিমণি, মেসমশাই, বাবা, মা, কাউকে কিচ্ছু বলা যাবে না। রাজি থাকলে বল, নইলে তোকে এক্ষুনি বাড়ি পাঠিয়ে দিচ্ছি। অপু মামার ওই গুরুগম্ভীর রূপ আর এই কথা শুনে আমি তো একেবারে হাঁ হয়ে গেলাম। কিছুক্ষণ কিছু বলতেই পারলাম না। নিজেকে একটু সামলে নিয়ে প্রথমে বললাম, হ্যাঁ হ্যাঁ আমি রাজি, কাউকে কিচ্ছু বলবো না। আচ্ছা অপু মামা, আমরা সত্যিই কি এখানে স্রেফ ঘুরতে এসেছি? অপু মামা আমার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। এই প্রশ্নের উত্তরটা একটু পরেই পেয়ে যাবি। আপাতত এই কেসটাই আমাদের একমাত্র লক্ষ্য। ওকে, কিন্তু আমরা থানায় যাচ্ছি কেন? সেটা ওখানে গেলেই বুঝে যাবি। আর একটা কথা, আমার আরেকটা পরিচয়ও জানতে পারবি, যদিও এই পরিচয়ের বয়স সবে 8 মাস 12 দিনের মতো হচ্ছে, কিন্তু সেই পরিচয় সম্পর্কে বাড়ির কাউকে তুই কিচ্ছু বলতে পারবি না, মনে থাকবে। থানায় গিয়ে আমরা দেখা করলাম অফিসার আদিত্য ভোসলের সাথে। তিনি আমাদের নিয়ে গিয়ে বসালেন নিজের কেবিনে। কথাবার্তা সব হিন্দিতেই হলো, আমি এখানে বাংলায় লিখছি। এইটুকু বলে রাখি, কথাগুলো শুনে আমি এতটাই অবাক হয়ে গিয়েছিলাম যে কথাবার্তা চলাকালীন কোনো কথাই বলতে পারিনি, শুধু চুপ করে বোকার মতো বসেছিলাম। তাহলে মিস্টার মজুমদার, আপনাকে ঠিকই চিনেছি, কি বলেন? হ্যাঁ, তাহা চিনেছেন ঠিকই। আমি যতদূর জানি আপনি একাই কাজ করেন,
মানে এটাই আপনার প্রসেস? তাহলে এবারে সাথে ভাগ্নেকে নিয়ে আসলে অফিসার, আপনি তো জানেন এসব কাজে পদে পদে বিপদ। সাক্ষ্য এতদিন এসবের জন্য প্রস্তুত ছিল না, এখনো তৈরি, তাই সাথে নিয়েছি। আপনার সহকারী? না, একেবারেই না, আমার পার্টনার। গ্রেট, ডিটেকটিভ মামা ভাগ্নে। আপনি যে আসবেন সেটা আমি খবর পেয়েছিলাম, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না। আপনারা তো এখানে ঘুরতে এসেছেন, তাহলে এসবের মধ্যে কেন ঢুকতে চাইছেন? সত্যি কথা বলতে অফিসার, এসবের মধ্যে ঢোকার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু এখন ব্যাপারটা একটু পার্সোনাল হয়ে গেছে, তাই না ঢুকে আর থাকতে পারছি না। ও বাই দ্য ওয়ে, আমরা এখানে ঘুরতে আসিনি। মানে আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। প্রথমটাই তাহলে আগে বুঝিয়ে বলি। আমরা এখানে এসেছি মূলত একজন স্মাগলারকে ধরতে। আমাদের কাছে নিশ্চিত খবর আছে সেই স্মাগলার রাজস্থানেই আছে, কিন্তু কোথায় আছে আর কোন রূপে আছে সেটা জানি না। সেটা খুঁজতেই আমাদের এখানে আসা। কোন স্মাগলারের কথা বলছেন? কার্ল স্টুয়ার্ড। কি বলছেন? কার্ল স্টুয়ার্ড এখানে আছে? আমার কাছে যা খবর আছে সেটা অনুযায়ী তো তাই দাঁড়াচ্ছে। কিন্তু কোথায়? বললাম যে সেটা খুঁজতেই এসেছি। আপনি জানলেন কেমন করে? প্রথম মাসে সে মুম্বাইতে ছিল, আর আগের মাসে কলকাতাতেই ছিল। ধরেও ফেলেছিলাম, কিন্তু ধরতে পারলাম না। তারপর খোঁজ খবর নিয়ে জানলাম সে রাজস্থানে এসেছে, কিন্তু কেন আর কি কারণে সেটা এখনো জানতে পারিনি। তবে একটা অনুমান করতে পারি। কি অনুমান? সরি অফিসার, আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত। সত্যি বলতে আপনার সাহায্যও আমার লাগবে। আমি জানি না আপনি কতটা জানেন আমার সম্পর্কে, কিন্তু বলে রাখি কিছু কিছু ব্যাপারে আমি একটু স্ট্রিক্ট। যেমন, আমি আপনার তদন্তে কোনো রকম ইন্টারফেয়ার করব না, তেমনই আমার তদন্ত আমার মতোই চলবে। এতে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে... আরে না না, কোনো সমস্যা নেই মিস্টার মজুমদার। আমি আপনার সম্পর্কে যথেষ্ট খবরই নিয়েছি। আমার অবাক লাগছে আপনি এখনো কেন ফেমাস হননি। আপনার যা পার্সোনালিটি, যা ট্যালেন্ট, এসব লুকিয়ে রেখেছেন কেমন করে? হ্যাঁ, খ্যাতি পাওয়ার জন্য আমি এসব করি না অফিসার। টাকাও দরকার নেই। যে চাকরি করি তাতে যা উপার্জন হয় তাতেই আমি সন্তুষ্ট। রহস্যের অনুসন্ধান করা আমার নেশা, মস্তিষ্কের ব্যায়াম বলতে পারেন। আর আমি চাইব আপনিও আমাদের ব্যাপারটা গোপনই রাখবেন। জানেন তো, গোয়েন্দার নাম যত না জানাজানি হয় তত ভালো। শার্লক হোমস বলে গেছেন কথাটা। আপনি নিশ্চিন্ত থাকুন মিস্টার মজুমদার, আপনার নাম সামনে আসবে না, আর আপনি স্বাধীনভাবেই নিজের কাজ করতে পারেন। বিশ্বাস করুন, এককালে আমিও ভাবতাম প্রাইভেট ডিটেকটিভ হব, কিন্তু তালে গোলে অপরাধ সন্ধানের সাথেই যুক্ত রইলাম, তবে পুলিশ হয়ে। আপনি নিজের মতো কাজ করুন, যা সাহায্য লাগবে নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন। থ্যাংক ইউ অফিসার। থ্যাংক ইউ বলার কিচ্ছু নেই। তাহলে এই কেসটা শেষ হলেই আমার তরফ থেকে একদিনের দাওয়াত থাকবে। কোনো পুলিশ অফিসারকে আমি কোনোদিনও এতটা নরম স্বভাবের হতে দেখিনি, তাই কেমন যেন একটা লাগছিল, কিন্তু আমি চুপ করেই রইলাম। আর ব্যাপারটা পার্সোনাল হয়ে গেছে মানেটা কি? ব্যাপারটার সঙ্গে এখন আমার জামাইবাবুর মান সম্মানও জুড়ে গিয়েছে। ওনার নামে যে কালিমা লেগেছে সেটা না মেটানো পর্যন্ত যে আমার শান্তি নেই। আর সবটা মিটবে যখন কার্ল স্টুয়ার্ড ধরা পড়বে তখন। তার মানে এই খুন দুটোর সাথেও কার্ল স্টুয়ার্টের যোগাযোগ আছে? আমার তো সেটাই ধারণা। এই দুজনেরই বিজনেস ডিল সম্পর্কে একটু খোঁজ নিন। আমাকে আরেকটা তথ্য দিন তো। হ্যাঁ বলুন না। গণেশ চতুর্বেদীর কাছ থেকে বা ওই ঘর থেকে আর কিছু পাননি? যেমন ধরুন কোনো চিরকুট। আপনি চিরকুটের ব্যাপারে জানলেন কেমন করে? জাস্ট একটা অনুমান। আসলে এই চিরকুটের মাধ্যমে খবর আদান প্রদান করাটা কার্ল স্টিওয়ার্ডের পদ্ধতি, তাই জানতে চাইছি। আপনি ঠিক কিভাবে দুটো খুনের সাথে কার্ল স্টুয়ার্টের কানেকশন করছেন জানি না,
তবে হ্যাঁ, আমরা গণেশ চতুর্বেদীর প্যান্টের পকেট থেকে একটা চিরকুট পেয়েছি। তাতে লেখা আছে 1 অক্টোবর, জয়গড় ফোর্ট। 1 অক্টোবর মানে আগামীকাল। আপনারাও তো নিশ্চয়ই ওখানে যাবেন। অবশ্যই, যেতে তো হবেই। তবে যদি আমার কথা শোনেন তাহলে বলবো ওখানে ছদ্মবেশে যাবেন, আর আপনি না গেলেই ভালো হয়। ভুলে যাবেন না, কার্ল স্টুয়ার্ট অত্যন্ত গভীর জলের মাছ। আমি শিওর ও আপনাকে চেনে। আপাতত আমরা উঠছি, আর প্লিজ আমাদের ব্যাপারে কাউকে কিচ্ছু বলবেন না, জামাইবাবু যেন জানতে না পারেন। কোনো চিন্তা করবেন না, আপনারা আপনাদের মতো কাজ করুন। যা সাহায্য লাগবে সরাসরি আমাকে জানাবেন, বাকিটা আমি দেখে নিচ্ছি। আমার মোবাইল নাম্বারটা নিয়ে নিন, আর আপনার উপদেশটা মাথায় রাখবো। অফিসার ভোসলের নম্বর নিয়ে আমরা থানা থেকে বেরিয়ে গাড়িতে উঠলাম। গাড়ি বাড়ির দিকে ছুটতে শুরু করলো। তার মানে মুম্বাই যাওয়াটা তোমার রিসার্চ ট্যুর ছিল না? আরে সত্যি গবেষণার জন্যই গিয়েছিলাম, নইলে এমনি এমনি অতদিনের ছুটি কি পাওয়া যায়? ভাগ্যক্রমে পেয়ে গিয়েছিলাম সুযোগটা। কিন্তু তুমি একেবারে ঠিক করোনি অপু মামা। এতদিন ধরে তুমি আমার কাছে সব লুকিয়ে গেলে। সবার আগে তুই তো আমার ভাগ্নে। এসব কাজে ঠিক কতটা ঝুঁকি থাকে সে বিষয়ে তোর কোনো ধারণা নেই সাক্ষ্য। এখন তুই ক্যারাটে জানিস, বক্সিংটাও জানিস, আত্মরক্ষা করতে পারবি, তাই এখন সঙ্গে নিলাম। আমার সত্যিই খুব ভালো লাগলো। শুনতে বাচ্চা বাচ্চা লাগলেও অপু মামার কথাগুলো শুনে মন আনন্দে ভরে গেল একেবারে। তাহলে এরপরে আমরা কি করব? আপাতত বাড়ি ফিরবো, ছোটদিকে পরিস্থিতির কথা জানাবো, তারপর স্নান সেরে খাবো, একটু রেস্ট নেব, তারপর একটু পড়াশুনো করতে হবে। এখানকার বাজারে অনেকগুলো নতুন পুরনো বইয়ের দোকান দেখেছি, কিছু বই কিনতে হবে। তাছাড়া বিজয়দা বলছিলেন এখানকার অ্যান্টিক কিউরিওর দোকানদারগুলো এক একজন পণ্ডিত, তাদের কাছ থেকেও যদি কিছু জানা যায়। কিন্তু আমি একটা ব্যাপার ঠিক বুঝতে পারছি না। কি ব্যাপার? দুটো খুন যে একজনই করেছে, আর সেটার সাথে ওই কার্ল স্টুয়ার্ডের যোগাযোগ আছে, সেটা এত জোর দিয়ে বলছো কেমন করে? বললাম তো তখন, আমার অনুমান। আমাকে ফালতু বুঝিও না অপু মামা, আমি তোমাকে চিনি, ঠিক আছে? তুমি শুধু অনুমানের ওপরে জোর দিয়ে কিচ্ছু বিশ্বাস করো না। তখন বললে না আমি তোমার পার্টনার, তাহলে আমারও জানার অধিকার আছে কিন্তু। তা ঠিক বলেছিস। আচ্ছা শোন, ছোট করে বলছি। যোগেশ আগরওয়াল আর গণেশ চতুর্বেদী দুজনের সামনে সৎ ব্যবসায়ী হলেও ভিতরের খবর জানলে বোঝা যাবে দুজনেই চোরা কারবারির সঙ্গে যুক্ত। যখন মুম্বাইয়ে ছিলাম তখন এরা দুজনও আমার সাসপেক্ট লিস্টে ছিল। আমি শুধু 100% শিওর হতে পারছিলাম না যে এদের সঙ্গে কার্ল স্টুয়ার্ডের লিঙ্ক আছে। এখন 100% নিশ্চিত। কিন্তু এই কার্ল স্টুয়ার্ট ব্যক্তিটি কে? আরে নিজের লোকেদের কেন মারছে? কার্ল স্টুয়ার্ট হচ্ছে একজন ইন্টারন্যাশনাল স্মাগলার। শুধু তাই নয়, লোকটা টেররিস্ট অর্গানাইজেশনের সঙ্গেও যুক্ত আছে। ওর আসল নাম আর পরিচয় কেউ জানে না। কখনো ইফতিয়ার আহমেদ, কখনো সুখেন ব্যানার্জি, কখনো মোরেলি আইয়াপ্পার, আবার কখনো বা ফাদার জোসেফ। হাজার হাজার নাম আছে লোকটার। এই কার্ল স্টুয়ার্ট নামটাও যে ওর আসল নাম নয় সেটা আমি নিশ্চিত। শেষ 5 বছরে স্পেন, ইটালি, লন্ডন, ফ্রান্স, আরও কিছু জায়গায় নামি দামি বিশ্ববিদ্যালয় আর মিউজিয়াম থেকে এই কার্ল স্টুয়ার্ট নানান দুর্মূল্য সম্পদ আর আর্কিওলজিক্যাল আর্টিফ্যাক্টস চুরি করেছে। আর সব জায়গাতেই একটা করে চিরকুট রেখে গেছে। চিরকুটে লেখা থাকে, হ্যালো ফোলস, ইটস কার্ল স্টুয়ার্ট। এতগুলো জায়গার পুলিশ, গোয়েন্দা লোকটার পেছনে আদা জল খেয়ে পড়ে আছে, তবু ধরতে পারছে না। বুঝতেই পারছিস লোকটা কতটা চালাক। তাহলে ওর সম্পর্কে এত খবর পাওয়া গেল কিভাবে? সিআই এর নাম তো শুনেছিস। ওরা যদি ভগবানের পিছনে পড়ে যায় তাহলে তার সম্পর্কেও কিছু না কিছু তথ্য ঠিক নিয়ে আসবে। ওরাই এই খবরগুলো খুঁজে এনেছে। বেশ কিছু ছবিও পাওয়া গিয়েছে, কিন্তু একটাতেও তার আসল মুখের দেখা মেলেনি।
এরপর আমাদের দেশের ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি খোঁজ পায় কার্ল স্টুয়ার্ড ফ্রান্সের এক বিখ্যাত মিউজিয়াম থেকে রাজা চতুর্দশ লুইয়ের মুকুট চুরি করে উধাও হয়েছে। তারপর সোজা ভারতে এসেছে। 2 মাস আগে তাকে একবার মুম্বাইতে দেখা যায়। খবরটা পাওয়ার পরের দিনই মুম্বাই যাওয়ার সুযোগটা পেয়ে গেলাম। তারপর তো বললাম। তাহলে তুমি এই কার্ল স্টুয়ার্টকে ধরবে কেমন করে? সেটাই তো চ্যালেঞ্জিং রে সাক্ষ্য। তবে একে ধরে তবে আমি দম নেব। আর আমার এই দ্বিতীয় প্রশ্নটার উত্তর? ওই প্রশ্নটার উত্তরই ভাবছি, কিন্তু নিজেদের লোকেদের মারার কোনো কারণ তো দেখতে পাচ্ছি না। হয়তো কার্ল স্টুয়ার্টের ভয়ে এদের মাধ্যমে তাকেও ধরে ফেলে যেতে পারে, তাই এদের মেরে দিচ্ছে। না না, একেবারেই নয়। কার্ল স্টুয়ার্ট অত্যন্ত চালাক হলেও লোকটা নিজেদের লোককে সবসময় প্রোটেক্ট করে। আবার তোর কথাটাও ঠিক হতে পারে, বুঝলি। যাই হোক, এখন চল, বাড়ি এসে গেছে, খেয়ে দে, একটু ভাবতে হবে। আরেকটা প্রশ্ন আছে, সেই ছদ্মবেশী কি কার্ল স্টুয়ার্ট? না, কিন্তু গতকাল সেই লোকটার সঙ্গে আমি গণেশ চতুর্বেদীকে কথা বলতে দেখেছি। অনেক প্রশ্নই মাথায় আসছিল, কিন্তু আর কিছু জিজ্ঞাসা করলাম না। মাসিমণিকে পরিস্থিতির কথা জানিয়ে আমরা স্নান করে খাওয়া দাওয়া সারলাম। এরপরে অপু মামা একেবারে গুম মেরে গেল। সিগারেটের পর সিগারেট পুড়িয়ে গেল, আর কি যে ভাবলো তা ওই জানে। আমি আগাথা ক্রিস্টির নোভেলটা নিয়ে বসলাম বটে, কিন্তু এতটুকু মন দিতে পারলাম না। বিকেলের দিকে আমি আর অপু মামা একটু বেরোলাম। কাছের বাজারে গিয়ে কয়েকটা বইয়ের দোকান থেকে মামা রাজস্থানের ইতিহাস সংক্রান্ত বেশ কিছু বই কিনল। তারপরে কচুরি খেয়ে আমরা বাড়ি ফিরে গেলাম। অপু মামা বাড়ি ফিরে বইগুলোর মধ্যে ডুব দিল। রাতে শোয়ার আগে অপু মামা শুধু একবার বলল, সাক্ষ্য, কাল দিনটা খুব একটা ভালো কাটবে বলে তো মনে হচ্ছে না। তার মানে কোনো রিস্ক আছে নাকি? তা নিশ্চিত করে বলতে পারছি না, তবে সারাক্ষণ চোখ কান খুলে রেখে কাজ করতে হবে, বিশেষ করে জয়গড় ফোর্টে। আচ্ছা, আমরাও কি ছদ্মবেশে যাব? না না, তার কোনো দরকার নেই। উল্টে এসব করলে আমাদের উপর সন্দেহ হতে পারে, সেসব করে কোনো লাভ নেই। এখন ঘুমিয়ে পড়, কেসটা জমে উঠেছে রে। এরপরে অপু মামা চুপ করে গেল, আমিও চোখ বুঝলাম। বেলা 9টার দিকে আমরা জয়গড় ফোর্টের জন্য বেরিয়ে পড়লাম। অসাধারণ দৃশ্যটা চোখের সামনে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। আরাবল্লী পর্বতের চিল্কা টিলার ওপরে নির্মিত বেলে পাথরের তৈরি বিশাল বিশাল প্রাচীরে ঘেরা জয়গড় দুর্গকে সামনে থেকে বিশাল কোনো পাথরের দৈত্য বলে মনে হচ্ছিল। আমি আর অপু মামা কেল্লার ভিতরে ঢুকলাম। লাল বেলে পাথরে তৈরি দুর্গটির ভেতরে প্যালেস, মন্দির, অস্ত্রশালা, মিউজিয়াম, বাগিচা, নজর মিনার কি নেই। কেল্লার চারিদিকে অনেক উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। এই কেল্লা 3 কিলোমিটার দৈর্ঘ্য আর প্রায় 1 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট। রাজস্থানের অন্যান্য দুর্গের মতো দৃষ্টিনন্দন নয় জয়গড় ফোর্ট, কারণ মূলত অম্বর দুর্গ ও জয়পুর শহরকে নিরাপত্তা দেওয়ার জন্যই এই কেল্লা বানানো হয়েছিল। আর শুধু তাই নয়, মুঘল আমলে এই কেল্লা নাকি বিখ্যাত ছিল কামান বানানোর জন্যে। সে যুগে এই কেল্লা ছিল পৃথিবীর অন্যতম কামান কারখানা। চল, তোকে একটা দারুণ জিনিস দেখাই। আমরা কেল্লার ভিতর দিয়ে গিয়ে ছাদে উঠলাম। দেখলাম বেশ কিছু কামান দাঁড় করানো আছে। সবচেয়ে বড় কামানটার কাছে গিয়ে অপু মামা জিজ্ঞাসা করল, বল দেখি এটার নাম কি? আমি আশপাশটা ভালো করে দেখলাম। কোথাও কোনো ফলক জাতীয় কিছু দেখতে না পেয়ে বললাম, না গো, বলতে পারবো না। কামানের আবার নাম হয় নাকি? কে মামা ভাগ্নের কেমন লাগছে জয়গড় ফোর্ট? অপু মামা হেসে কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তার আগেই পিছন থেকে এক পরিচিত কণ্ঠস্বর শুনে আমরা ঘুরে দাঁড়ালাম। দেখলাম বিজয় কাকু হাসি মুখে দাঁড়িয়ে আছেন। দারুণ লাগছে। আপনি এখানে কি করছেন? আমি আর কি করব, সারাক্ষণ কাজ আর কাজ। মাটি খুঁড়ছি তো খুঁড়ছি।
রাজস্থানের মতো ইতিহাস ঘেরা জায়গায় থেকে সারাক্ষণ কাজ করতে ভালো লাগে নাকি? তাই এই কাজের ফাঁকে সুযোগ পেলেই একটু ঘুরতে বের হই আর কি। তাই এসেছিলাম এদিকে। ও, তা আপনার কাজ কেমন চলছে? খুব ভালো চলছে। আমরা ঠিক করেছি পরশু একবার যাব আপনার ওখানে। বাহ, চলে এসো, এতে আর বলার কি আছে। তা আপনি এখানে আছেন যখন, আপনি আমাদের কেল্লাটা ভালো করে ঘুরিয়ে দেখান না, আর সাথে অবশ্যই ইতিহাসটাও বলবেন। কিন্তু এখানে তো দেখছি গাইডের কোনো অভাব নেই, যা টানাটানি করছে। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। তবে এদের অর্ধেকই ঠিকঠাক ইতিহাস জানে না। কেল্লার যে ঘরকে যখন যা বলতে ইচ্ছে হয় বলে দেয়। আয় আয় আমার সাথে, আমি তোদের সব দেখাচ্ছি। প্রথমে এই কামানের নামটা বলে নি। এটার নাম জয়বান। এই কামান সে যুগের বৃহত্তম চাকাওয়ালা কামান ছিল। অদ্ভুত ব্যাপারটা হচ্ছে, এই কামান থেকে কখনো তোপ ছোঁড়া হয়নি। এরপরে কাকুর সাথে আমরা কেল্লাটা ঘুরে দেখলাম। সেই সাথে কাকু খুব ভালো করে আমাদের এই কেল্লাটার ইতিহাসটাও বলে দিলেন। 1726 সালে রাজা দ্বিতীয় জয়সিংহ দ্বারা নির্মিত বিশাল কেল্লাটা আমাদের দুজনকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে বিজয় কাকু বিদায় নিলেন। তিনি চোখের আড়াল হতেই অপু মামা বলল, চল। ওর গলার স্বর কেমন যেন লাগলো। জিজ্ঞাসা করলাম, কোথায় যাব? চুপচাপ আমার সঙ্গে চল, কোনো কথা বলবি না। তারপরে যেদিকে বিজয় কাকু গিয়েছিলেন সেদিকে এগিয়ে গেল সে। অগত্যা আমিও তার পিছন পিছন এগোলাম। কেল্লা থেকে বেরিয়ে আমরা এগিয়ে গেলাম উত্তর পশ্চিম দিকে। ওই দিকটায় দেখার মতো কিছুই নেই। বিশাল দেওয়ালের ওপারে শুধু পাথরের টিলা আর বাবলার জঙ্গল। এই জন্য ওদিকটা বেশ ফাঁকাই থাকে। প্রাচীরের কাছাকাছি যেতেই অল্প দূরে বিজয় কাকুকে দেখতে পেলাম। তিনি এক ব্যক্তির সাথে দাঁড়িয়ে কথা বলছেন। দেখলাম দুজনের চোখ মুখেই দারুণ বিরক্তি খেলা করছে। দুজনেই ব্যস্তভাবে হাত নেড়ে কথা বলছেন। তবে ওনাদের ঠিক কি কথা হলো সেটা দূরত্বের কারণে ঠিক শুনতে পেলাম না ভালোভাবে। তাছাড়া ওনারা খুব নিচু স্বরে কথা বলছিলেন। প্রায় মিনিট 15 কথা বলার পরে বিজয় কাকু আর সেই ব্যক্তি চলে গেলেন সেখান থেকে। আমি আর অপু মামাও কেল্লা থেকে বেরিয়ে এলাম। অপু মামা দারুণ গম্ভীর হয়েছিল। কেল্লার বাইরে গিয়ে নিজের কৌতূহল আর দমিয়ে রাখতে পারলাম না। আমি জিজ্ঞাসা করলাম, তুমি হঠাৎ বিজয় কাকুকে কেন ফলো করলে? কারণ উনি মিথ্যে কথা বলেছেন আমাদের। তার মানে? তার মানে উনি এখানে ঘুরতে আসেননি। এটা কিভাবে বলছো? ওর প্যান্টে বুটে কাদা লেগেছিল, সেটা শুকনো ছিল না। ওনার কথা সত্যি হলে এখান থেকে ওর কর্মস্থানে দূরত্ব যতটা, তাতে এখানে আসতে আসতে সব শুকিয়ে যাওয়ার কথা, কিন্তু তা হয়নি। ওর প্যান্টের ডান পকেটের ভেতর যেটা ছিল সেটা সম্ভবত ব্রাশ। আর সবচেয়ে বড় কথা, উনি যার সঙ্গে কথা বলছিলেন সে সেই ছদ্মবেশী। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হয়ে গেছে রে সাক্ষ্য। চল বাড়ি যাই, এখানে আর কিছু করার নেই। আর ওই যে ওই কার্ল স্টুয়ার্ট? গলার স্বরটা নিচু করে কথা বলতে হয় বাবা, বড় তো হচ্ছিস, আর কবে বুঝবি? সে এখানে নেই। একটা অন্য অঙ্কের গন্ধ পাচ্ছি। সবটা আবার নতুন করে সাজাতে হবে। চল বাড়ি যাই। আচ্ছা, ডায়েরি লেখা তো তোর একটা অভ্যেস, এনেছিস সাথে? হ্যাঁ, এনেছি। বাড়ি গিয়ে দিবি। এখন চল, কাছেই একটা বাজার আছে, সেখানে অনেক অ্যান্টিক কিউরিওর দোকান আছে। দেখা যাক যদি কিছু পাওয়া যায়। কিছু অ্যান্টিকের দোকান ঘুরে দেখলাম, তবে তেমন কিছু পছন্দ হলো না। আশেপাশে আরেকটু ঘোরাঘুরি করে আমরা বাড়ি ফিরলাম। মাসিমণি আর মেসোমশাইয়ের মনের অবস্থা যথারীতি খুবই খারাপ ছিল। ওনাদের কথা ভেবে খুবই কষ্ট হচ্ছিল। কিন্তু অপু মামা দেখলাম একেবারে দৃঢ়। স্নান খাওয়া সেরে আমরা নিজেদের ঘরে চলে এলাম। মেসোমশাই একবার জিজ্ঞাসা করলেন, তোদের তদন্তের কি খবর? আশা করছি সবকিছু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আপনার ওদিকে কি অবস্থা? যেমনটা থাকার কথা। হোটেলটার চালাতে পারবো কিনা বুঝতে পারছি না। কোনো চিন্তা করবেন না,
আপনার সমস্যা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর আপনি হোটেল ঠিক চালাতে পারবেন। এরপরে ঘরে গিয়ে অপু মামা আমার কাছ থেকে ডায়েরি আর একটা পেন্সিল নিয়ে ঘসঘস করে কী সব যেন লিখল। দেখলাম 2-3টে মুখ আঁকল সে। এখানে বলে রাখি, অপু মামার অনেকগুলো গুণের মধ্যে ছবি আঁকাও কিন্তু একটা বড় গুণ। দুর্দান্ত ছবি আঁকে কিন্তু অপু মামা। মনে হচ্ছিল ব্যাপারটা দারুণ জায়গায় চলে এসেছে। এই সময় অপু মামাকে ডিস্টার্ব করার কোনো মানেই হয় না, তাই আমিও একটাও প্রশ্ন করিনি। পুজোর কোন দিন গেল, কলকাতায় কি চলছে, এইসব কিছুই আর আমাদের মাথায় ছিল না। সারাক্ষণ শুধু রহস্যটাই ঘুরপাক খাচ্ছিল। আসলে অপু মামা তো অসম্ভব রকমের চুপচাপ আর গম্ভীর হয়ে গিয়েছিল। ওর ওই রূপ আমি আগে কখনো দেখিনি। আর প্রতি মুহূর্তে আমার বুকের ভিতরে দামামা পিটিয়ে কেউ বলে দিচ্ছিল আমি এমন একটা কিছুর সাক্ষী হতে চলেছি যার কোনো ধারণাই আমার নেই। তবে সেই অত্যাশ্চর্য ঘটনা ভয়ঙ্কর বিপদের নাকি তুমুল আনন্দের, সেটাই ঠিক বুঝতে পারছিলাম না। পরে যখন বুঝলাম, থাক সে কথা, ঘটনাটাই লিখি। সেদিন আমরা আর কোথাও যাইনি। সন্ধ্যার দিকে মেসোমশাই একবার বলেছিলেন আমাদের নিয়ে কাছের কিছু জায়গা থেকে ঘুরিয়ে আনবেন, কিন্তু অপু মামা যেতে রাজি হলো না, আমিও গেলাম না। রাতে খাওয়া সেরে ঘরে ফিরে শোয়ার আগে অপু মামা বলেছিল, কাল সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বি, এবার জোর কদমে তদন্ত শুরু করতে হবে। পরের দিন সকাল 8টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। বাড়িতে জলখাবার না খেয়ে বাইরে একটা ধাবায় সেরে নিলাম আমরা জলখাবার। বলছি, তা আমরা যাচ্ছি কোথায়? জয়গড় ফোর্ট, ওটাই এখন আমাদের প্রধান কর্মস্থল। বিজয়দার উপরে নজর রাখতে হবে। উনি ঠিক কোথায় কি করছেন সেটা আগে খুঁজে বের করতে হবে। তুমি কি এই খুনগুলোর সাথে বিজয় কাকুকেও? যদি তুই আমার সঙ্গে না থাকতিস তাহলে তোকেও সন্দেহ করতাম, আর ওকে তো সন্দেহ করার অনেক কারণ আছে। কিন্তু বিজয় কাকুর খুন করে লাভই বা কি আছে? লাভ যে ওর থাকতেই হবে তেমন তো কোনো মানে নেই। আর উনি যে খুন দুটো করেছেন বা করিয়েছেন তা তো বলিনি, কিন্তু ওর ওপর নজর রাখতেই হবে। উনি আমাদের তদন্তের পরের স্টেপটা দেখিয়ে দেবেন। বেলে পাথরের বিশাল বিশাল পাঁচিলে ঘেরা জয়গড় ফোর্টে গিয়ে ঢুকলাম আমরা। আর 5টা সাধারণ ট্যুরিস্টের মতোই এদিক ওদিক ঘুরে দেখতে শুরু করলাম। যদিও আমাদের দুজনের তীক্ষ্ণ দৃষ্টি তখন বিজয় কাকুকে খুঁজছিল। ওনার সাথে যে লোকটাকে কথা বলতে দেখেছিলাম তাকেও আমরা খুঁজছিলাম। যদিও অপু মামা তাতে বলল, আগের দিন লোকটাকে যে রূপে দেখেছিলি সেই রূপে খুঁজলে কিন্তু পাবি না। কয়েকটা বৈশিষ্ট্য বলে দিচ্ছি, এগুলো খেয়াল করবি। লোকটার ডান পায়ে সমস্যা আছে, ডান পায়ে খুঁড়িয়ে হাঁটে। আর লোকটার চোখের মনির রং নীল। হাইট 5 ফুট 7 কি 8 ইঞ্চির মতো। লেন্স ইউজ করে মনির রং পাল্টেও হাইট আর পায়ের সমস্যাটা পাল্টাতে পারবে না। বেশ কিছুক্ষণ এদিক ওদিক খোঁজাখুঁজি করার পর অবশেষে বিজয় কাকুর দেখা পেলাম। এরপর ওনাকে চুপচাপ ফলো করতে শুরু করলাম আমরা। দেখলাম গোটা কেল্লাটার একটা চক্কর দিয়ে কাকু কেল্লার উত্তর পশ্চিম দিকের নির্জন এলাকাটায় গিয়ে দাঁড়ালেন। তারপর এদিক ওদিক দেখে নিলেন। আমরা বেশ কিছুটা দূরে একটা দেওয়ালের আড়ালে ছিলাম, তাই আমাদের তিনি দেখতে পেলেন না। বিজয় কাকু সোজা এগিয়ে গেলেন উঁচু পাঁচিলটার দিকে। দেখলাম একটা মোটা পিলারের পিছনে তিনি চলে গেলেন। জায়গাটায় বেশ বড় একটা ঝোপ ছিল। তার আড়ালে যাওয়ার পরে ওনাকে আর দেখতে পেলাম না। আরও কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পরেও যখন বিজয় কাকুকে দেখতে পেলাম না, তখন জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা কি হলো বলো তো অপু মামা? সেটা তো ওখানে না গিয়ে বলা যাবে না। তাহলে চলো। না, এখনই নয়, দাঁড়া, আরো কেউ আসতে পারে। অপু মামার কথাই সত্যি হলো। মিনিট খানেক পরেই দেখলাম এক ব্যক্তি খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে দাঁড়ালো সেখানে। কয়েকবার এদিক ওদিক দেখল, তারপরেই সেই পিলারটার পিছনে গিয়ে উধাও হয়ে গেল। আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করে যখন দেখলাম আর কেউ আসছে না, তখন আমরাও গিয়ে দাঁড়ালাম সেই পিলারটার সামনে। অপু মামা বলল,
মনে হচ্ছে এই পিলারটার উপরে এককালে কোনো সুদৃশ্য মূর্তি ছিল, এখন শুধু পিলারটাই রয়ে গেছে। আগেই বলেছি, ওদিকে লোকজনের যাতায়াত নেই বললেই চলে। বুঝতে সমস্যা হলো না, তাই পরিচর্যাটাও কম। বড় কাঁটা ঝোপটা তারই ফলাফল। অপু মামা পিলারটা আর ঝোপটা ভালো করে ঘুরে দেখল, তারপরে পিলারের পেছনে গিয়ে সেটা ভালো করে পরীক্ষা করল। চল সাক্ষ্য, যা দেখার দেখা হয়ে গেছে। আমিও পিলারের ওই দিকটা দেখলাম, কিন্তু কিছুই ঠিক বুঝতে পারলাম না। অপু মামা ততক্ষণে বেশ কিছুটা এগিয়ে গেছে। ছুটে ওর পাশে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি বুঝলে? পরে বলবো, এখন চল আমাদের আগের জায়গায় ফেরা যাক। যে দেওয়ালটার আড়ালে আমরা ছিলাম সেখানে পুনরায় গিয়ে দাঁড়ালাম। মিনিট 20 পরে দেখলাম অন্য একজন লোক সেই পিলারের পিছন থেকে বেরিয়ে এলো। তারপর সে অন্যদিকে চলে গেল। লোকটাকে চিনতে পারলি? লোকটাকে আমারও খুব চেনা চেনা লাগছিল। মস্তিষ্কে একটু চাপ দিতেই মনে পড়ে গেল, এই অ্যান্টিকের দোকানগুলোর একটা দোকানদার, কি যেন ছিল দোকানদারটার নাম? গোল্ডেন অ্যান্টিক গ্যালারি। চল, আর কিচ্ছু দেখতে হবে না। জয়গড় ফোর্ট থেকে বেরিয়ে জিজ্ঞাসা করলাম, এবার কোথায়? সোজা থানা। অফিসার ভোঁসলে থানাতেই আছেন, ওকে জানিয়ে রেখেছি ওর তদন্তের কি খবর সেটা জানা দরকার। থানায় গিয়ে চা খেতে খেতে অফিসার ভোসলের সাথে কথা শুরু হলো। আপনার তদন্ত কি বলছে? আমি বেশ কিছু খবর পেয়েছি, আপনাকে বলবো বলেই আরও আসতে বললাম। গণেশ চতুর্বেদী আর যোগেশ আগারওয়ালের সম্পর্কে ভালো করে খবর নিয়ে যা জানতে পেরেছি সেসব রীতিমতো তাক লাগানো। দুজনে ওপরে একেবারে জেন্টলম্যান হলেও তলায় তলায় স্মাগলার। বছর 20 আগে দুজনেই এক কুখ্যাত স্মাগলার গ্যাংয়ের সাথে ছিল, কিন্তু প্রমাণের অভাবে ওদের কিছু করা যায়নি। তারপর থেকে দুজনেই ব্যবসায়ী হিসেবে নিজেদের পরিচয় তৈরি করেছে। দেখলাম অফিসার ভোসলে হাঁ করে তাকিয়ে আছেন অপু মামার দিকে। আপনি এত কিছু জানলেন কি করে? সেসব কথা পরে বলবো, আপাতত আপনাকে আরেকটা খবর জানিয়ে রাখি। যোগেশ আগরওয়াল আর গণেশ চতুর্বেদী এই দুটো নামই ছদ্মনাম। এদের আসল নাম রতন দুবে আর ভরত শিন্ডে। এখন অবশ্যই এই দুটো নাম সম্পর্কে আপনি আর কোনো প্রমাণ পাবেন না, আমাকে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছিল খবরটা পাওয়ার জন্যে। যাই হোক, আর কিছু জানতে পেরেছেন? আর তেমন তো কিছু জানতে পারিনি। জয়গড় ফোর্টে তো সারাদিনই থাকা হলো, কিন্তু তেমন কিছুই তো চোখে পড়ল না। কার্ল স্টুয়ার্টের বেশ কিছু ছবি জোগাড় করা হয়েছে, সেই ছবিগুলো নিয়েই যাওয়া হয়েছিল, কিন্তু কাউকেই তো পাওয়া গেল না। এছাড়া এই গণেশ চতুর্বেদী আর যোগেশ আগারওয়ালের পার্সোনাল কিছু শত্রুর কথা জানা গিয়েছে, তাদের কেউও কাজটা করতে পারে, তবে দুজনের মধ্যে কোনো কানেকশন ছিল এমন কোনো ক্লু এখনো পাওয়া যায়নি। ওকে, আর আপনাদের তদন্ত কতদূর? আমরাও তেমন কিছুই এখনো জানতে পারিনি, তবে কার্ল স্টুয়ার্ডের সঙ্গে এদের যোগাযোগ ছিল, আর কার্ল স্টুয়ার্ড এই জয়পুরেই আছে। জয়গড় ফোর্টে সে যে আসবে না সেটা আমি জানতাম, কারণ গণেশ চতুর্বেদী যে মারা গেছে সেই খবর ততক্ষণে সে নিশ্চয়ই পেয়ে গিয়েছিল। ছবিগুলো দিয়ে একটা হুলিয়া জারি করে দেব? এই ভুলটা একদম করবেন না, খবরদার। এটা করলে কার্ল স্টুয়ার্ড আরও সতর্ক হয়ে যাবে। পুলিশ যে এমনিতেই তার পিছনে পড়ে গেছে সে সেটা এতক্ষণে জেনে গেছে। হুলিয়া জারি করলে তাকে ধরার শেষ সুযোগটাও কিন্তু চলে যাবে। কিন্তু তাহলে এই কার্ল স্টুয়ার্টকে ধরা যাবে কেমন করে? সেটার জন্য ফাঁদ পাততে হবে অফিসার। আপনি আপনার মতো তদন্ত চালিয়ে যান, এদিকটা আমরা দেখছি। এখন তাহলে চলি। আরে কিছু খেয়ে যান। না না, কোনো দরকার নেই। আজ সাক্ষ্যকে স্পেশাল রাজস্থানি থালি খাওয়াবো বলে কথা দিয়েছি। এখান থেকে সোজা বাপু বাজারে যাব। আরে বাস, প্ল্যান তো দারুণ। বেশ বেশ, মহারাজ রাসুই নামের একটা হোটেল আছে, সেখানে যাবেন। রান্না দারুণ। বেশ, তাই হবে।
আমরা থানা থেকে বেরিয়ে একটা গাড়িতে উঠে পড়লাম। বাপু বাজারের দিকে এগিয়ে চলল আমাদের গাড়ি। আমরা কি সত্যি বাপু বাজারে খেতে যাচ্ছি? তোর কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আমরা বাপু বাজারে যাচ্ছি গোল্ডেন অ্যান্টিক গ্যালারির দোকানদারের সাথে কথা বলতে, তাই না? সাব্বাস, একদম ঠিক ধরেছিস। শুধু ওর সঙ্গে কথা বলতে নয়, লোকটাকে রীতিমতো চেপে ধরতে যাচ্ছি। গোল্ডেন অ্যান্টিক গ্যালারিতে গিয়ে লোকটাকে দেখতে পেলাম। তবে জয়গড় ফোর্টে তাকে যে পোশাকে দেখেছিলাম সেই পোশাকে দেখলাম না। আমরা দোকানের ভিতরে ঢুকলাম। ব্যক্তিকে খুব ভালো করে খেয়াল করলাম আমি। ওনার বয়স 50-এর কিঞ্চিত বেশিই হবে। বেশ লম্বা চওড়া, শক্তপোক্ত শরীর, মাথার ঘন কাঁচা পাকা চুল ঘাড় ছাপিয়ে কাঁধ পর্যন্ত নেমে গিয়েছে, নাকের ওপরে মোটা কালো ফ্রেমের চশমা। দোকানটা আগের দিনও ঘুরে দেখে গিয়েছিলাম, অপু মামাও দেখেছিল। তেমন ভালো কিছু চোখে পড়েনি, কিন্তু এদিন দেখলাম দোকানে ঢুকেই অপু মামা দারুণ আগ্রহ নিয়ে দোকানের সব জিনিস দেখল। আমি কিন্তু দোকানদারের দিক থেকে চোখ সরাতে পারছিলাম না। লোকটা তখন একটা মোটা বই মন দিয়ে পড়ছিল। সাক্ষ্য, এটা দেখ। অপু মামার কথা শুনে আমার হুঁশ ফিরল। দেখলাম ও ইঞ্চি 6 একটা ধাতব দণ্ড ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। আমাকেও সে সেটা দেখাচ্ছে। অপু মামা বলে চলল, এই জিনিসটা জয়পুরের প্রতিষ্ঠাতা মহারাজা দ্বিতীয় জয় সিংহের সময়কার। এই চিহ্নটাই সেটা প্রমাণ করে দিচ্ছে। মন দিয়ে দেখ, এই এই সিংহের চিহ্নটা। আরেকটা কথা জানিস, মনে করা হয় জয়গড় ফোর্টে রাজা দ্বিতীয় জয়সিংহ প্রচুর ধনসম্পদ লুকিয়ে রেখে গিয়েছিলেন। গুপ্তধন? হ্যাঁ রে, গুপ্তধন। বলি তাহলে শোন। তখন দিল্লির মসনদে মুঘল সম্রাট আকবর বিরাজমান। সাম্রাজ্য বিস্তারের জন্য আকবর ভারতের বিভিন্ন প্রান্তের স্থানীয় শাসকদের সঙ্গে গড়ে তুলেছিলেন কৌশলগত মিত্রতা। এদের মধ্যে অন্যতম ছিলেন অম্বরের মহারাজা মানসিংহ। রাজা মানসিং ছিলেন শাহিনশাহ আকবরের অন্যতম প্রধান সেনাধ্যক্ষ। যেখানে বাহুবল প্রয়োগের প্রয়োজন হতো সেখানেই শাহিনশাহ আকবর পাঠিয়ে দিতেন মানসিংকে। আকবরের হয়ে মানসিংকে লড়তে হয়েছিল প্রায় ৬৭টা যুদ্ধ। ১৬ শতাব্দীতে আফগানিস্তানের বুকে মাথা চাড়া দিয়ে উঠেছিল উপজাতি বিদ্রোহ। ১৫৮৫ সালে আফ্রিদি, ঘোরি, রোশেনিয়া, ইউসুফজাই, মন্দর সহ আরও অনেকগুলো আফগান উপজাতি মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। বিদ্রোহ দমন করার জন্য আকবর একে একে পাঠিয়েছিলেন জৈন খান, হাকিম আব্দুল ফতে, বীরবল এবং রাজা টোডরমলকে। কিন্তু রাজা টোডরমল বিদ্রোহ দমনের কাজে কিছুটা সাফল্যের মুখ দেখলেও বাকিদের কপালে পরাজয়ই জুটেছিল। আকবরের প্রায় ৮,০০০ সৈন্য মারা গিয়েছিল। কিন্তু শাহিনশাহ আকবর সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলেন নয়নমণি বীরবলের মৃত্যুতে। আর এতেই আকবর রাগে পাগল হয়ে যান। বিদ্রোহ দমন সহ বিদ্রোহীদের একেবারে গোড়া থেকে শেষ করতে তিনি ডেকে পাঠালেন রাজা মানসিংকে। আদেশ পাওয়ার পর ভাই মাধব সিং আর বিশাল মুঘল সেনা সাথে নিয়ে মানসিং উপস্থিত হলেন খাইবার পাসে। তারপর প্রকৃত সিংহের মতোই ঝাঁপিয়ে পড়লেন বিদ্রোহীদের উপর। বলা বাহুল্য, প্রতিবারের মতো এবারেও মানসিং জয়েরই মুখ দেখলেন, কিন্তু বিদ্রোহ দমন করাই আসল উদ্দেশ্য ছিল না। তাঁর লক্ষ্য ছিল বিদ্রোহীদের একেবারে ধরাশায়ী করে দেওয়া, যাতে তারা দ্বিতীয়বার বিদ্রোহ গড়ে তুলতে না পারে। সেই জন্যেই এন্তার লুটপাট করেন, আর সেই বিপুল সম্পদই একসময় গুপ্তধনে পরিণত হয়। বেশ ইন্টারেস্টিং লাগছিল ব্যাপারটা। জিজ্ঞাসা করলাম, কিভাবে? শোনা যায় মানসিংহ যে বিপুল পরিমাণে ধনসম্পদ লুট করে এনেছিলেন, সেই সম্পদের মধ্যে কিছুটা সম্রাট আকবরের রাজকোষে জমা দিলেও বেশিরভাগটা তিনি নিজের কাছেই রেখে দিয়েছিলেন, মানে অম্বর দুর্গতে লুকিয়ে রেখে দিয়েছিলেন। কিন্তু সে তো রাজা মানসিংহ অম্বর দুর্গে গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন।
এর সাথে জয়গড় ফোর্টে রাজা দ্বিতীয় জয়সিংহের সম্পর্কটা কোথায়? 1726 সালে রাজা দ্বিতীয় জয়সিংহ অম্বর দুর্গের কাছাকাছি চিল্কা টিলার উপরে তৈরি করলেন জয়গড় ফোর্ট। এবার বলি আসল কথা। লোককথায় শোনা যায় রাজা দ্বিতীয় জয়সিংহ অম্বর ফোর্ট থেকে জয়গড় ফোর্ট পর্যন্ত বেশ কিছু গোপন সুড়ঙ্গ পথ তৈরি করিয়েছিলেন। এই পথগুলো দিয়েই নাকি রাজা দ্বিতীয় জয়সিংহের কথায় অম্বর ফোর্টে থাকা বিপুল মাত্রার ধনসম্পদের অনেকটাই জয়গড় ফোর্টে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু ঠিক কোথায় সেসব রাখিয়েছিলেন তা জানা যায়নি। ইভেন সেই বিপুল মাত্রার ধনরাশি আজও পাওয়া যায়নি। অনেক ঐতিহাসিকের মতে গুপ্তধনের ব্যাপারটা স্রেফ গুজব, আবার কিছু ঐতিহাসিক মনে করেন গুপ্তধন এখনো আছে। এএসআই এর তরফ থেকে সেই গুপ্তধনের এখনো খোঁজ চলে। আরে বাস, এ তো দারুণ ব্যাপার। তা এখনো তেমন কিছু কি পাওয়া যায়নি? হ্যাঁ, পাওয়া গিয়েছে তো। বছর 3 আগেই একটা ক্যাসকেট পাওয়া গিয়েছিল। সেটা ঠাসা ছিল সোনা দানায়। অ্যান্ড ওভারঅল শোনা যায় ওই জয়গড় ফোর্টেই কোথাও আছে গোলাপি হিরে। হিরেটার সাইজ নাকি কোহিনূরের চেয়েও অনেকটা বড়। গোলাপি হীরের কথা জানিস তো? এটা আমার জানা ছিল। বললাম, হ্যাঁ গো, জানি আমি। ওই গোলাপি হীরের পরশ পাথর বা চিন্তামণি পাথরের মতোই এক কাল্পনিক পাথর। কাল্পনিক বলেছিলাম কারণ তখনও জানতাম না এমনটা সত্যিই হয়। বাহ, আপনি তো অনেক কিছু জানেন দেখছি। এবারে পিছন থেকে কথাগুলো শুনে ঘুরে দাঁড়ালাম। কথাগুলো হিন্দিতেই ছিল। দেখলাম সেই দোকানদার কখন যেন আমাদের ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে। জিজ্ঞাসা করলেন, আপনি কোনো ঐতিহাসিক নাকি? না 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 না, একেবারেই তা নয়। আমি একজন পক্ষীবিদ, তবে ইতিহাসের প্রতি একটা টান আছে। সেটা আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে। বছর 10 হতে যায় এখানে দোকান করেছি। এর মধ্যে প্রচুর লোকজনকে দেখেছি, কিন্তু ইতিহাসের প্রতি এতটা দক্ষতা খুব কম লোকেরই দেখেছি মশাই। আপনি একদম ঠিক বলেছেন। আমারও বিশ্বাস ওই জয়গড় ফোর্টে এখনো বিপুল মাত্রায় গুপ্তধন আছে। সেই জন্যই আপনারা ওখানে খোঁড়াখুড়ি করছেন, তাই না? এই কটা কথাতেই ব্যক্তির মুখের ভাব একেবারে বদলে গেল। তার মানে? আমরা সবটাই প্রায় জানি। কেন আর মিথ্যে বলছেন? আমাদের পরে যখন পুলিশ সদল বলে আসবে আপনার কাছে, তখন কিন্তু আর কিছু লুকোতে পারবেন না। আর পুলিশের জেরা মানে তো জানেন। এই বয়সে কি অতটা ধকল সইতে পারবেন আপনি? ব্যক্তির মুখের ভাব আরও বদলে যেতে লাগলো। তীব্র একটা ভয় চেপে বসলো ওনার মুখের প্রতিটা ভাঁজে। কিন্তু অপু মামা থামল না। কেন চুপ করে থাকছেন? সবটা বলে দিন। আমি জানি আপনি নিজেও পুরোটা জানেন না। যেটুকু জানেন সেটুকুই বলুন। আপনিও কি চাপে পড়ে কাজটা করছেন? লোকটা এবারে কিছুক্ষণ চুপচাপ অপু মামার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। এরপরে ওনার 2 চোখ জলে ছলছল করতে শুরু করলো। কয়েক ফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে নেমে দোকানের মেঝেতে ফোঁটা ফোঁটা হয়ে পড়ল। তারপরে উনি যা বললেন সেসব শোনার পর পুরো রহস্যের মোড়ই পাল্টে গেল একেবারে। চাইলে সবটা এখনই বলা যায়, কিন্তু গল্পের খাতিরে আমি সেটা চাই না। আমি চাই আপনারা একেবারে শেষে গিয়ে সবটা জানুন। তাই এর পরের ঘটনাগুলো বলছি, শুনুন। দোকানদারের কথাগুলো নয় একেবারে শেষেই জানবেন। সেদিন গোল্ডেন অ্যান্টিক গ্যালারি থেকে আমরা সোজা বাড়ি ফিরে গিয়েছিলাম। অপু মামা আবার আমার ডায়েরিটা নিয়ে বসলো। তখন আমি আর কৌতূহল চাপতে না পেরে বললাম, ওই যে ছবিগুলো এঁকেছো ওগুলো কাদের? কাদের নয়, প্রশ্নটা হওয়া উচিত কার। এর মানে ওই ছবিগুলো একজনেরই? হ্যাঁ রে। কিন্তু এই লোকটাই বা কে? আর ওই যে ওই দোকানদারও তো এনার পরিচয় দিতে পারলেন না। কিন্তু আমি একটা ধারণা করেছি, আর মনে হচ্ছে সেটা সঠিক অনুমান। কি নাম লোকটার? যতদূর মনে হচ্ছে এই লোকটার নাম গণপত রাও। এটা আবার কে? পরে বলবো তোকে সব। এখন শোন, বিকেলে আমি বেরোবো।
আজ ফিরতে একটু দেরি হবে। ছর্দি আর জামাইবাবু কিছু জিজ্ঞাসা করলে বলবি সকালে বেরিয়ে আমার এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, তার বাড়িতে গিয়েছি। আর আমি এখানে একা একা থাকবো? তোকে নিয়ে যাওয়া গেলে ঠিক নিয়ে যেতাম রে, কিন্তু আজ যে কাজগুলো করব সেগুলো অত্যন্ত রিস্কি। তোকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। এটা কিন্তু ঠিক নয় অপু মামা, আমরা তো পার্টনার বলো, আর আমাকে ছাড়াই। তার দরকার আছে তাই। জেদ করিস না সাক্ষ্য, কথা দিচ্ছি এই কেসের জবনিকাপাত তোর সামনেই হবে, কিন্তু আজ তুই যাস না। তা ঠিক কি করতে আজ যাচ্ছ যে আমি যেতে পারবো না? ফাঁদ পাততে যাব রে সাক্ষ্য, ব্যাপারটা শেষ করার সময় হয়ে এসেছে। ফাঁদ না পাতলে হবে না। প্রতিদ্বন্দ্বী মারাত্মক চালাক, একে ধরতে হলে এক ধাপ এগিয়ে ফাঁদ পাততে হবে। আর ওর সাথে তেমন কথা হলো না। কথা মতো বিকেলের দিকে অপু মামা বেরিয়ে গেল। ফিরল সেই রাত 10টার দিকে। এর মাঝে মাসিমণি আর মেসোমশাই বহুবার ওর কথা জিজ্ঞাসা করেছিল। প্রতিবারই ও যা বলে গিয়েছিল তাই বলেছিলাম। মেসোমশাই কিছু একটা সন্দেহ করেছিলেন বটে, একবার আমাকে আলাদা করে জিজ্ঞাসা করলেন, সত্যি করে বলতো সাক্ষ্য, অপু কেসের ব্যাপারেই কোথাও গিয়েছে তাই না? না মেসোমশাই, অপু মামা ওর একটা বন্ধুর বাড়িতে গিয়েছে। আজ সকালে আমরা যখন ঘুরতে বেরিয়েছিলাম তখন ওই জয়গড় ফোর্টের কাছে অপু মামার ওই বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল। তা সেই বন্ধুর নাম কি আর বাড়িটা কোথায়? অশোক রায় আমাদের বাড়িতে আগে কয়েকবার এসেছিল, অপু মামার সাথেই পড়তো, কিন্তু এখানে কোথায় থাকে সেটা তো আমি জানি না মেসোমশাই। মেসোমশাই যে কি বুঝেছিলেন আমি তা জানি না, কিন্তু আর কিছু জানতে চাননি। এরপরে অপু মামা এলে মেসোমশাই আর মাসিমণি যথারীতি ওকে জেরায় জেরবার করে দিল। গোয়েন্দাকে জেরায় জেরবার হতে দেখে বেশ হাসি পাচ্ছিল আমার। তবে অশোক রায় নামটা মামাকে SMS করে আমি বলে দিয়েছিলাম, বাকিটাও নিজেই ম্যানেজ করে নিয়েছিল আর কি। রাতে ঘুমানোর আগে অপু মামাকে জিজ্ঞাসা করলাম, এই অপু মামা, আমাকে এবার কিছু বলবে কি? সাসপেন্সে আমার মাথা ঠিকঠাক কাজ করছে না, আর কি কি করলে আজ একটু বলো। অপু মামা আমার দিকে তাকিয়ে সামান্য হাসল। ওই মুচকি হাসির অর্থ একটাই যে কোনো একটা বদমাইশি ঘুরছে ওর মাথায়। এতটা অপেক্ষা করলি যখন আর একটু কর, কালকেই একবারে সবটা দেখতে পাবি, জানতেও পারবি। এটা কিন্তু ঠিক হচ্ছে না অপু মামা, কিছু তো বলো। আপাতত শুধু এইটুকু জেনে রাখ, রহস্যটা আমরা যা ভেবে চালাচ্ছিলাম সেটা একেবারে ভুল পথ ছিল। ব্যাপারটা একেবারেই আলাদা, বিপরীতমুখী। আমি তো কিছুই বুঝতে পারলাম না, কি সব বলছো? তুমি কি কার্ল স্টুয়ার্টকে ট্র্যাক করে ফেলেছো? তাকে ট্র্যাক করা কারো পক্ষেই সম্ভব নয়। তার মানে? তার মানে কার্ল স্টুয়ার্টকে কেউ আর কোনোদিন খুঁজে পাবে না, কারণ সে আর এই পৃথিবীতেই নেই। কার্ল স্টুয়ার্টের বডি পাওয়া গিয়েছে। অন্তত দিন 4 আগে সে খুন হয়েছিল, বুকে ছুরি মেরে খুন করা হয়েছিল। বডিটা একটা নির্জন প্রান্তরে পোঁতা ছিল। জায়গাটা আমরা বিজয়দার সাহায্যেই খুঁজে বের করেছি। একটা কথা শুনলে অবাক হবি, জয়গড় ফোর্টে প্রথম যেদিন বিজয়দার সঙ্গে দেখা হয়েছিল সেদিন ওর প্যান্টে কাদা লেগেছিল, কারণ উনি মাটি খুঁড়ছিলেন, তবে গুপ্তধন খোঁজার জন্য নয়, কার্ল স্টুয়ার্টের বডি খোঁজার জন্য। কি বলছো? লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুয়ে পড়ল অপু মামা। হ্যাঁ রে সাক্ষ্য, কেসটা দারুণ জায়গায় এসে দাঁড়িয়েছে। কাল রাতটা খুব দরকারি। এখন ঘুমিয়ে পড়, বেশি ভাবিস না, কাল রাতেই সবটা জেনে যাবি। তবে হ্যাঁ, খুব সাবধান, এমন পরিস্থিতিও আসতে পারে যখন নিজেকে বাঁচাতে হবে। যদি ভয় পেয়ে থাকিস তাহলে যাওয়ার কোনো দরকার নেই, কারণ ব্যাপারটা সত্যি খুব ডেঞ্জারাস হবে। এটা ছাড়া আর কোনো পথও নেই। চিন্তা করো না, আমি ঠিক দেখে নেব। বললাম বটে, কিন্তু বুকের মধ্যে ঘোড়া ছুট শুরু হলো। আর কিছু না বলে ঘরের আলো নিভিয়ে শুয়ে পড়লাম আমরা। চোখ বুঝলাম বটে, কিন্তু ঘুমটা মাঝরাত পেরিয়ে তারপরে এলো। পরের সারাটা দিন বুকের মধ্যে ঘোর দৌড় নিয়ে কাটিয়ে দিলাম আমি। সন্ধ্যে 7টার দিকে অপু মামা বলল, চল এবারে আমাদের বেরিয়ে পড়তে হবে। আবারও বলছি সাক্ষ্য,
খুব সাবধানে থাকতে হবে, কিন্তু যা কিছু হতে পারে, গুলিও চলতে পারে। বুকের ঢিপঢিপানি আরও অনেকটা বেড়ে গেল, কিন্তু মনের ভয় বাইরে প্রকাশ করলাম না কোনোভাবেই। চিন্তা নেই, আমি ঠিক নিজেকে বাঁচাতে পারবো। আর একটা কথা, বোকার মতো তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিবি না, সবটা ভেবে বুঝে করবি, ওকে? আমি শুধু ওপর নিচে ঘাড় নাড়লাম। যদিও এই কথার অর্থ ঠিক বুঝতে পারলাম না। মাসিমণি আর মেসোমশাইকে অপু মামা বলল আমরা ওর সেই বন্ধুর বাড়ি যাচ্ছি। সে নাকি অনেক করে বলেছে আজ রাতটা তার কাছে কাটাতেই হবে, পরের দিন সকাল সকালই ফিরে আসব। এটা শোনার পর ওনারা আর কিছু বলেননি। সন্ধে 7টার দিকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম জয়গড় ফোর্টের সামনে। কোনো প্রশ্ন করায় মানা ছিল, তাই অনেক প্রশ্ন মাথায় এলেও কিছু জিজ্ঞাসা করছিলাম না। অপু মামা যা বলছিল, যেমন বলছিল তেমনভাবেই করে যাচ্ছিলাম। ফোর্ট ঘুরে দেখার সময় সন্ধে 6টা পর্যন্ত, ততক্ষণে বন্ধ হয়ে গেছে। তবুও সামনের কিছু দোকানে লোকজন তখনও ছিল। অপু মামা চুপচাপ কিছুক্ষণ আশপাশটা দেখল। মনে হচ্ছিল ওখানে যত লোক আছে ও সবাইকে দেখে নিচ্ছে। তারপরে নিচু স্বরে বলল, চল, ফোর্টের পেছনে যেতে হবে। এর ঠিক পর থেকে আমার চমক লাগার শুরু। জায়গাটায় ছোট বড় কিছু পাথুরে টিলা আর কাঁটা ঝোপের জঙ্গল আছে। জায়গাটা বেশ নির্জন আর অন্ধকারও বটে, তবে পূর্ণিমা হওয়ার দরুন দেখতে তেমন একটা সমস্যা হচ্ছিল না। তবে সত্যি বলতে গায়ে কাঁটাও দিচ্ছিল। অপু মামার সাথে ফোর্টের উত্তর পশ্চিমের বিশাল পাঁচিলটার কাছে গিয়ে দাঁড়ালাম। দেখলাম দেওয়াল ধরে একটা নির্দিষ্ট জায়গা থেকে গুনে গুনে 20 পা হেঁটে গিয়ে দাঁড়ালো অপু মামা। তারপরে পকেট থেকে একটা ছোট্ট ছুরি বের করে দেওয়ালের ইঁটের খাঁজে বসিয়ে দিল। অবাক হয়ে দেখলাম ইঁটটা সাথে সাথে খুলে চলে এলো। তারপরে আরও বেশ কিছু ইঁট খুলতেই গলে যাওয়ার মতো একটা গর্ত তৈরি হয়ে গেল। চুপচাপ চলে আয়। কোনো কথা না বাড়িয়ে গর্ত দিয়ে গলে ভিতরে ঢুকে পড়লাম। এই দিকটা ফাঁকা থাকে বলেই তো গার্ড তেমন একটা আসে না। চারিদিক একেবারে ফাঁকা। সামনে বিশাল জয়গড় ফোর্ট। পূর্ণিমার মায়াবী আলো মেখে তার তখন রূপই আলাদা। মনে হচ্ছিল শত শত বছর ধরে চাপা পড়ে থাকা অসংখ্য রহস্যের আবরণ তাকে যেন একসাথে জড়িয়ে ধরেছে। মনে হচ্ছিল দুর্গটা নিজেই রহস্যের এক প্রতিরূপ হয়ে দাঁড়িয়ে আছে। সাক্ষ্য, দাঁড়িয়ে থাকার মতো সময় নেই, এদিকে আয়। দুর্গের দিকে হাঁ করে তাকিয়ে দাঁড়িয়েছিলাম। হুঁশ ফিরল অপু মামার ডাকে। দেখলাম ও সেই পিলারটার কাছে গিয়ে দাঁড়িয়েছে। এই পিলারের পিছনের কাটা ঝোপের আড়ালে গিয়েই বিজয় কাকু আর সেই ছদ্মবেশী উধাও হয়ে গিয়েছিল। গোল্ডেন অ্যান্টিক গ্যালারির দোকানিও ওই ঝোপের আড়াল থেকেই আচমকা আত্মপ্রকাশ করেছিলেন। অপু মামার পাশে গিয়ে দাঁড়ালাম চুপ করে। আমরা এখনকার টেকনোলজি নিয়ে এত লাফালাফি করি, আজ থেকে প্রায় 300 বছর আগেকার টেকনোলজিটা শুধু দেখ। আমাদের টেকনোলজি তো ঠুনকো, এই কিনছি তো এই সারাতে হচ্ছে, কিন্তু তখনকার টেকনোলজি ছিল অক্ষয়, এখনো কাজ করে। তার মানে? অপু মামা কোনো উত্তর না দিয়ে অল্প হেসে পিলারের একটা নির্দিষ্ট ইঁটে চাপ দিল। সামান্য ঘসঘসে একটা শব্দ করে ইঁটটা ভিতরে ঢুকে গেল। আর তার ঠিক পরেই পিলারটার একটা দেওয়াল এক পাল্লার দরজার মতো আরেক দিকে ধীরে ধীরে সরে গেল। চাঁদের আলোতেই দেখলাম পিলারের ভিতরে ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে। চাঁদের আলো যদিও একেবারে তলা পর্যন্ত যাচ্ছিল না। অপু মামা একটা ছোট টর্চ জেলে ভিতরে ঢুকে গেল। আমি ওর পিছন পিছনে এগিয়ে চললাম। ভিতরে ঢুকে অপু মামা পাশের দেওয়ালের আরেকটা ইঁটে চাপ দিল। সাথে সাথে সেই দেওয়ালটা আবার নিজের জায়গায় চলে গেল। অপু মামা আমার হাত ধরে আলতো টান দিয়ে সিঁড়ি ধরে নেমে গেল। সিঁড়ির শেষ হলে টর্চের আলোয় দেখলাম একটা সুড়ঙ্গ পথের মাঝামাঝি এসে দাঁড়িয়েছি আমরা। এদিক ওদিক একবার দেখে নিয়ে অপু মামা বাঁ দিকে এগিয়ে চলল। বেশ কিছুটা যাওয়ার পরে দেখলাম সরু সুড়ঙ্গটা 3 ভাগে ভাগ হয়ে গেছে। মাঝেরটা ধরে চল, ওখানেই তো নাটকটা চলছে। কথাটার মানে না বুঝলেও এগিয়ে চললাম আমি। কিছুটা যাওয়ার পরে অবশ্য অর্থটা বুঝে গেলাম। একটা বাঁক ঘুরতেই দেখলাম সুড়ঙ্গটা একটা ঘরের আকার ধারণ করেছে। ঘরের মধ্যে 2টো জোরালো আলো জ্বলছে, সম্ভবত ব্যাটারি চালিত। সেই আলোতেই বিজয় কাকু, অ্যান্টিক দোকানের দোকানি
আর সেই নীল চোখো ব্যক্তিকে স্পষ্ট দেখা যাচ্ছিল। আমরা একটা দেওয়ালের আড়ালে সরে গেলাম। শুনলাম ছদ্মবেশী রহস্যময় সেই ব্যক্তি অত্যন্ত রূঢ়ভাবে বিজয় কাকুর সঙ্গে কথা বলছেন। আমার সাথে চালাকি করার অর্থ কি আপনারা তো জানেন। কেউ খামখা নিজেদের বিপদ ডাকছেন। মানুষ মারা আমার কাছে কতটুকু সেটা তো আপনারা জানেন। কি आर्कियोलॉजिस्ट साहब, आपको तो सही से पता है ना। चुपचाप बोलिए खजाना कहाँ है। তা না হলে এই সুড়ঙ্গের মধ্যেই आप लोगों का বডি পড়ে থাকবে, কেউ জানতে পারবে না। ক্যাসকেটটা এখানেই ছিল, আমরা নিজেরাই একটু আগে দেখে গিয়েছি। তাহলে কোথায় গেল? क्या क्या हो रहा है वो हम तीनों के अलावा किसी को नहीं पता है। যারা জানতো তারা তো উপরে চলে গেছে। আরে সুরঙ্গের কথা ইয়া किसी को भी पता नहीं है। তাহলে ক্যাসকেটটা গেল কোথায়? আমার সাথে চালাকি করে লাভ নেই। বল বল বল, খাজানা কার রাখা है बोल। আমরা সত্যিই কিছু জানি না, এখানেই ক্যাসকেটটা ছিল। এর মানে ভালো কোথায় তোরা বলবি না, তাই তো? ছদ্মবেশী ব্যক্তি ওভারকোটের পকেট থেকে একটা রিভলভার বের করলো, তারপরে গুলি চালিয়ে দিল সে। দোকানি আর্তনাদ করে মাটিতে শুয়ে পড়লেন। দেখলাম তার ডান পায়ের হাঁটুর তলা থেকে রক্ত বেরোচ্ছে। ছদ্মবেশী লোকটি বিজয় কাকুর দিকে রিভলভার তাক করলো। এবারে আপনার পালা। আপনাকে কিন্তু পায়ে গুলি করবো না। सीधा बात बता, सच बोल। আমি সত্যি কিছু জানি না, এখানেই ক্যাসকেটটা ছিল। अगर सच नहीं बोलेगा तो मर। এবারে এক ধাক্কায় পরপর বেশ কয়েকটা ঘটনা ঘটে গেল, আর এতটাই তাড়াতাড়ি ঘটল যে আমি কিছু বোঝবার সুযোগই পেলাম না। হঠাৎই অপু মামা এক লাফে দেওয়ালের আড়াল থেকে বেরিয়ে তার হাতে রিভলভার সামনে তুলে ধরল। গুপ্তধন পাওয়া যাক বা না যাক, তোমার খেলা শেষ হলো মিস্টার গণপত রাও। ছদ্মবেশী অপু মামার ওই আচমকা অনুপ্রবেশে কিছুটা হকচকিয়ে গিয়েছিল বোধহয়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে রাগে চিৎকার করে উঠল সে। मेरे साथ विश्वासघात किया। তারপরেই সে গুলি চালাতেই যাচ্ছিল, কিন্তু পারল না, কারণ অপু মামার ছোড়া দুটো বুলেটের একটা তার হাত থেকে রিভলভার ছিটকে ফেলে দিল কিছুটা দূরে। আরেকটা বুলেট গিয়ে লাগলো লোকটার পায়ে। সে যন্ত্রণায় আর্তনাদ করে উঠে বসে পড়ল। মিনিট পাঁচেক পরেই দেখলাম যে পথ ধরে আমরা এসেছি সেই পথ ধরে এগিয়ে আসছেন অফিসার ভোসলে আর তার সাথে কিছু কনস্টেবল। তাদের মধ্যে কয়েকজন প্রথমে আহত দোকানিকে সেখান থেকে বের করে নিয়ে গেল, তারপরে বাকিরা গিয়ে চেপে ধরল সেই ছদ্মবেশীকে। পরিস্থিতি কিছুটা শান্ত হলে অফিসার ভোসলে অপু মামার কাছে এলেন। এবারে কি সবটা একটু খুলে বলা যায়? অপু মামা ধীরে ধীরে বলতে শুরু করলো। আপনি তো অনেকটাই জানেন, তবু ছোট করে বলে রাখছি। ট্রেনে প্রথম খুন হন মুম্বাইয়ের ব্যবসায়ী যোগেশ আগরওয়াল। তাকে কেউ গলায় লোহার রড গুঁজে খুন করে। তাকে খুন করেছিল এই গণপত রাও। সে জানতো আগরওয়াল ঠিক কোথায় বসে আছে, আর সেই জানলা প্ল্যাটফর্মে ঠিক কোথায় গিয়ে থামবে। খুন করার জন্যে ও তো ট্রেনেও ওঠেনি। তবে বলতেই হবে যে কাজটা ও করেছে তা সকলের পক্ষে সম্ভব নয়। ট্রেনের গতি ঢিমে হতেই সময় মতো লৌহ শলাকা ট্রেনের মধ্যে থাকা কারো গলায় নিঃশব্দে বসিয়ে দেওয়া সত্যি কঠিন। এরপর খুন হলেন মুম্বাইয়েরই আরেক ব্যবসায়ী গণেশ চতুর্বেদী। ওই গণপত রাওই তাঁকে খুন করেছে। হোটেলের সে রহস্যময় ব্যক্তি এই দুই ব্যবসায়ীর আসল পরিচয়ও আপনার জানা। সমাজের কাছে এরা স্বনামধন্য সৎ ব্যবসায়ী হলেও আদপে দুজনে ছিলেন স্মাগলার। ইন্টারন্যাশনাল স্মাগলার কার্ল স্টুয়ার্ডের সঙ্গে দুজনেরই যোগাযোগ ছিল। এবার বলি, এই গণপত রাও কে? বছর 4 আগে পর্যন্ত গণপত রাও ছিল কার্ল স্টুয়ার্ডের ডান হাত। কিন্তু তারপর হঠাৎই কোনো একটা ঝামেলার কারণে দুজনের মধ্যের সম্পর্কে ভাঙন ধরে। সেই থেকে গণপতকে আর কেউ দেখেনি। আমার ধারণা গণপত রাও জানতো কার্ল স্টুয়ার্ড এখানে আসছে জয়গড় ফোর্টের গুপ্তধনের জন্যই, আর সেই সুযোগটাই গণপত কাজে লাগিয়েছে। কার্ল স্টুয়ার্ডকে মারার প্ল্যান তার আগেই ছিল, কিন্তু সুযোগ হচ্ছিল না।
সুযোগটা পেতেই ও কাজে লেগে পড়ল। প্রথমেই যোগেশ আগরওয়াল আর গণেশ চতুর্বেদীকে মারল, যাতে কার্ল স্টুয়ার্ট আরও ক্ষমতাহীন হয়ে পড়ে। এরপর কার্ল স্টুয়ার্টকেও শেষ করে দিল। গোটা বিশ্ব কার্ল স্টুয়ার্টের আসল পরিচয় আর মুখ না জানলেও গণপত খুব ভালো করেই সেটা জানত, তাই তাকে মারতেও ওর কোনো সমস্যা হয়নি। কার্ল স্টুয়ার্টকে মারার পর গণপত নিজের আসল কাজে লেগে পড়ল। ইতিহাস বিষয়ের ওপর ওর আয়ত্তও কিছু কম নয়। মহারাজ মানসিংহ আফগানিস্তানের আদিবাসীদের কচুকাটা করার পর প্রচুর লুটপাটও করেছিলেন। সম্রাট আকবরের কোষাগারে কিছুটা পাঠালেও সেই বিপুল ধনরাশির অধিকাংশই ছিল মানসিংহের কাছে। পরবর্তীকালে মহারাজ দ্বিতীয় জয়সিংহ চিল্কা টিলার উপরে জয়গড় ফোর্ট তৈরি করালেন। অম্বর দুর্গ থেকে সুড়ঙ্গ পথে বিপুল ধনরাশির অধিকাংশই এই জয়গড় ফোর্টে নিয়ে আসা হয় এবং অনেকটা অংশ লুকিয়ে রাখা হয়। সেই গুপ্তধনের মধ্যে অনেকটাই এখনো এই ফোর্টেরই কোথাও আছে। আশা করা যায় পরবর্তীকালে সবটাই পাওয়া যাবে, কিন্তু এখানে কার্ল স্টুয়ার্ট বা গণপত প্রধানত যে কারণে এসেছিল সেটা হচ্ছে গোলাপি হিরে। হ্যাঁ, রূপকথার গল্পে উল্লেখিত সেই গোলাপি হিরে। ইতিহাসের নজির অনুযায়ী মহারাজ মানসিংহ যে বিপুল ধনরাশি লুট করেছিলেন তার মধ্যে সবচেয়ে দামি ছিল সেই গোলাপি হিরে। এবার বলি, বিজয়দা আর গোল্ডেন অ্যান্টিক গ্যালারির দোকানি রজত নায়েক কেমন করে এই সমস্যার সঙ্গে জড়িয়ে পড়লেন। কার্ল স্টুয়ার্টকে আমি যেমন মুম্বাই আর কলকাতায় ফলো করেছিলাম, তেমনি গণপতও করছিল। কলকাতায় থাকার সময় সে বিজয়দার সম্পর্কে জানতে পারে। তারপরেই তাকে নিজের নোংরা পরিকল্পনায় সামিল করে নেয়, যদিও শুধু টাকার পরিবর্তে নয়, বিজয়দার পরিবার শেষ করে দেওয়ার হুমকিও ছিল। এরপরে এখানে আসার পরে গণপত যখন রজত নায়কের ব্যাপারে জানল, তখন তাকেও সামিল করে নিল। রজত নায়ক একজন ইতিহাসবিদ, উনি বিজয়দার বন্ধু। এরপরে এরা দুজনে মিলে লেগে পড়েন সেই গোলাপি হিরে খোঁজার কাজে। বিজয়দার কথাতেই আমরা কার্ল স্টুয়ার্টের বডি খুঁজে পেয়েছি। এবারে কি করণীয় সেটা আপনি জানেন, অফিসার ভোঁসলে। অফিসার ভোসলে অল্পক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আপাতত এনাদের নিয়ে যাওয়ার দরকার নেই, আমরা শুধু গণপত রাওকে নিয়ে যাচ্ছি। এরপরে কনস্টেবলদের চোখের ইশারা করলেন। কনস্টেবলরা গণপত রাওকে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে গেল। যাওয়ার আগে তার হিস হিসে সাপের মতো কণ্ঠস্বর শোনা গেল, তোকে আমি চিনি না, কিন্তু এবারে ঠিক চিনে যাব। কিন্তু তুই জানিস না तू किसके पूछ पे पैर रखा है। ছোবল তোকে খেতে হবে। অপু মামা সামান্য হাসল, কিন্তু কিছু বলল না। ওরা চলে যাওয়ার পরে অপু মামা বলল, বিজয়দা, এবার আসল জিনিসটা খুঁজে বের করা যাক। আসল জিনিস মানে? খোঁজার কোনো দরকার নেই, আমি খুঁজে রেখেছি, এসো আমার সাথে। আমরা বিজয় কাকুর সাথে গিয়ে ঢুকলাম পাশের আরেকটা ছোট ঘরে। দেখলাম ফাঁকা ঘরটার মধ্যে একটা মাত্র বাক্স বসানো আছে। যা তো সাকু, বাক্সটা গিয়ে নিয়ে আয়। বাক্সটা নিয়ে এলাম। জিনিসটায় হাত দিয়ে বুঝলাম সেটা বেশ পুরনো, নকশাটাও তেমনই সুন্দর। বাক্সটা নিয়ে এসে রাখলাম। এবারে ওর ডালাটা খোল। আমি ডালা খুলতেই হাঁ হয়ে গেলাম। ওই ঘরে কোনো আলো ছিল না। আলো বলতে সেই ছোট্ট টর্চটা আর আমাদের মোবাইলের ফ্ল্যাশ। তাতেই দেখলাম বাক্সের মধ্যে চকচক করছে একটা প্রমাণ আকারের হিরে। তবে তবে হিরেটা একেবারেই স্বাভাবিক নয়, সেটার রং গোলাপি। আমাদের ফ্ল্যাশের আলো তার গায়ে পড়ায় গোটা জায়গাটা গোলাপি আভায় ভরে উঠল। অপু মামা হিরেটা হাতে নিয়ে দেখলেন ভালো করে। এবারে এটাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার, বিজয়দা। এরপরে আমরা আরও বেশ কিছুদিন ছিলাম। মেসমশাইয়ের ঝামেলাও মিটে গেল দিন দুয়েকের মধ্যে। একটু সমস্যা হলেও উনি সবটা সামলে নিলেন। আমরা মামা ভাগ্নেও মন খুলে রাজস্থান ঘুরে ফেললাম।
অপু মামার কাছ থেকে জানলাম যে বিজয় কাকুই ওদেরকে ফাঁদটা পাততে সাহায্য করেছিলেন। নিজেকে টোপ হিসাবে ব্যবহার করে উনি গণপত রাওকে টেনে এনেছিলেন। দোকানি রজত নায়ের হসপিটালে যাওয়ার কিছু ঘন্টা পরেই নিজেকে সামলে নিয়েছিলেন। ভদ্রলোকের মনের জোর অসাধারণ বলতেই হবে। সব মিটিয়ে বাড়ি ফিরেছি গতকাল, আর আজই গরমে গরমে পুরোটা লিখে ফেললাম। এবারে শুধু অপু মামার অনুমতি লাগবে। ওর অনুমতি ছাড়া এই লেখা প্রকাশ করাটা ঠিক হবে না। শেষ হলো আমাদের আজকের গল্প মানসিংহের মণি। অপু মামার ভূমিকায় রাজা ভট্টাচার্য, বিজয় ব্যানার্জি রিতম, আদিত্য ভোসলে দেবাঞ্জন, মেসমশাই দীপম, মাসিমণি বর্ষা, চ্যাটার্জি বাবুর ভূমিকায় অতনু, অ্যান্টিক শপ ওনারের ভূমিকায় পার্থ, গণপত রাও বিপুল। ডিরেকশন অ্যান্ড সাউন্ডস্কেপ বাই বিপুল। স্ক্রিপ্ট সৌরিমা ঘোষ। পোস্টার ডিজাইন রৌনক মণ্ডল। ন্যারেশন সাক্ষ্যজিৎ এবং গল্পের সূত্রধারের ভূমিকায় আমি সৌমিক। ফিরে আসবো আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ। শুভরাত্রি।